আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নাকি অনেকে বলতেছে রোজ ডে, তো সেই রোজ ডেতে প্রথমে তোমাদেরকে রোজ ডের শুভেচ্ছা। সবাই নিজে নিজে একটা করে রোজ নিয়ে নিজেকে শুভেচ্ছা জানাই দিও। আর যাদের মনে করো রোজ পাচ্ছ না, অনলাইনে অ্যাভেলেবেল তোমার রোজের পিকচার আছে, তুমি যে কোনো একটা রোজ নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। তো সবাইকে আমি শুরুতেই রোজ ডের শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের গোলাপের মতো গোলাপি করে আমরা আমাদের ক্লাসটা শুরু করব এবং আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব। তো ক্লাসের শুরুতে তোমাদের একটা কাজ না করিলে নয়, যেটাকে আমরা বলি শেয়ার করিতে হয়। তো তোমরা যারা জয়েন করছো, যারা এখনই ক্লাস শেয়ার করোনি, এক্ষুনি ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকে ধামাকা কিছু জিনিস ওয়েট করতেছে তোমাদের জন্য, যেই জিনিসগুলো তুমি সরাসরি বইতে পাবা না। আজকে আমরা ফিল করাবো জিনিসটা, যে জাংশন জিনিসটা নিয়ে অনেকেই ঝামেলা থাকে, সেই ঝামেলাটা আজকে আমি ক্লাসের মধ্যে একেবারে ফকফকা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের আজকের ক্লাসে সবাইকে শুরুতেই রোজ ডের শুভেচ্ছা। এই রোজ ডের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। যেই রোজগুলো আমাদের 2 দিন পরে নষ্ট হয়ে যায়, সেই রোজগুলো আমরা নাহি চাই। যেই রোজগুলো নষ্ট হওয়ার কোনো ওয়ে নাই, সেই রোজগুলোই আমরা তোমাদেরকে দিয়ে যাই। সো আজকে সবাইকে রোজ ডের শুভেচ্ছা জানিয়ে আমরা গোলাপি গোলাপি ক্লাস নিব। সো তোমরা যারা জয়েন করছো, আই রিপিট অ্যাগেইন, আমরা আজকে মারাত্মক লেভেলের কিছু কনসেপ্ট পড়বো। সো তোমরা যারা এখনও শেয়ার করো নাই এবং মেনশন করো নাই, ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার অ্যান্ড মেনশন করে দাও। আর অনেকেই ক্লাস সেভ রাখার কথা বলে, অ্যাক্টিভিটি না থাকলে আমরা ক্লাস সেভ রাখতে পারি না। সো আমাদের 200+ যদি আমাদের লাইভে থাকে ফুল টাইম, তাহলে অবশ্যই আমরা ক্লাসটা সেভ থাকবো, অন্যথায় ক্লাস ডিলেট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো বাকিটা তোমাদের আন্তরিকতাই বুঝে যাবে আমরা কতটুকু আগাইতে পারবো সামনের দিকে। সো আমরা শুরু করে দিই আমাদের ক্লাসের পড়াশোনা। অলরেডি আমরা 5 মিনিটস ওয়েট করলাম। আমাদের যারা জয়েন করবে অলরেডি তারা জয়েন করে ফেলছে আশা করি, এবং তোমরা যারা শেয়ার করো নাই আশা করি শীঘ্রই শেয়ার করে দিবা। শেয়ার করতে আমাদের এত কষ্ট কেন? একটু করে শেয়ার করে দিই, ক্লাসটাকে আমার ক্লাসের মজাগুলো আমরা লুপে নিই, আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা শুরু করতে থাকি। আজকে আমাদের সেমিকন্ডাক্টরের মোটামুটি ভিতরের জিনিসগুলোকে আমরা গাঢ় করে পড়ব। এই সেমিকন্ডাক্টরের ভিতরের অনেক কিছু আমরা জানবো। তো আমি ক্লাসের শুরুতে একটু জেনে নিই তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো, একটু কমেন্টে জানিয়ে দাও। এবং যারা ফ্রেন্ডদেরকে এখনও মেনশন করোনি এবং শেয়ার করোনি, আমি বলতেছি এখনই তুমি শেয়ার করে দাও, না হয় গুলি করে দিব। তাহলে এখনই শেয়ার করে দাও, এখনই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমরা আজকে জাকানাকা একটা ক্লাস নেব ইনশাআল্লাহ।
কাজী সাজিদ ফ্রম গোপালগঞ্জ। তহিদুল ইসলাম তাইব, ইমু ভাই আপনি কই? এই যে আমি এখানে, এই তো। কাউসার ফ্রম রাজশাহী, বৃষ্টি ফ্রম সিলেট, আসমাউল হুসনা ফ্রম চকবাজার, আমিও চকবাজার থেকেই, কৌশিক শাহ ফ্রম রংপুর, সৃষ্টি ফ্রম মোহাম্মদপুর ঢাকা, আহমদ ফ্রম ফৌজদারহাট চিরং, সামিউদ্দিন বারেহাট মিরেশ্বর চট্টগ্রাম, আমার গ্রামের বাড়ি থেকে, রুবায়ত রিজভি ফ্রম নওগাঁ, কারিজ ফ্রম কুমিল্লা। ওকে, আমরা আর না পড়ে অনেকটুকু পড়ে ফেলছি। হ্যাঁ, পড়তে পড়তে এখন আমরা সামনের দিকে আগাই। আমাকে বলো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু 100% ক্লিয়ার কিনা। যদি সব কিছু 100% ক্লিয়ার হয় দেন আমরা শুরু করবো আজকের ক্লাস। আর এরপরে তুমি বুঝতে পারবা এই ক্লাসের মধ্যে কত মায়াবী জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা অবশ্যই ক্লাসের শুরুতে আজকে তোমাদেরকে বলে দিব, তোমাদেরকে ফুল টাইম ক্লাসের মধ্যে ইউ নিড টু বি থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ অ্যান্ড আবারও বলতেছি ইউ নিড টু থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। কারণ ক্লাসে পজিটিভ না হলে তোমাদের ডুয়েল মিনিং অনেক কিছু আসতে পারে। কারণ আমরা ক্লাসগুলোকে মজাদার করার জন্য, আর আজকের ক্লাসে আরেকটু মনে করো জিনিসটা হচ্ছে পজিটিভ নেগেটিভের সংমিশ্রণ হবে, তো যার কারণে হচ্ছে মনে করো আজকের একটু নেগেটিভিটি আসতে পারে। তো তোমরা সেটাকে আশা করি, আমিও নেগেটিভ বলবো, তোমরাও নেগেটিভ চিন্তা করবা, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। সো আমাদের কোনো টেনশন নেই, আমরা এটাকে নেগেটিভ পজিটিভ বানাই দিব। আচ্ছা, লাস্টবারের মতো বলতেছি, আমরা যারা শেয়ার করিনি এক্ষুনি শেয়ার করে দিই এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। এখনও কিন্তু শেয়ার অনেক কম দেখা যাচ্ছে। ওকে, তাহলে আসো দেখি তোমাদের কোয়েশ্চেন করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া সেমিকন্ডাক্টর যে ম্যাটেরিয়ালসগুলা আমাদের সেমিকন্ডাক্টর, তাদেরকে বলছিলাম যাদের শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন আছে, আমাদের যেমন সিলিকন, জার্মেনিয়াম এরকমগুলা। এই যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যারা আছে এরা আমাদের সাধারণত অনেকগুলো একসাথে কি আকারে থাকে? ক্যালাস আকারে থাকে। কি আকারে থাকে? ক্যালাস আকারে থাকে। এখন হচ্ছে আমাদের এই সেমিকন্ডাক্টর ক্যালাস যেটা আছে, এই সেমিকন্ডাক্টর ক্যালাসটা তার মধ্যে যদি আমি কোনো অপদ্রব্য যুক্ত না করি তখন আমি তাকে বলি হচ্ছে বিশুদ্ধ বা অন্তর্জাত বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ, এখানে আমাদের কোনো খাদ নাই, কোনো কিছু মিশানো হয় নাই। এখন আমরা যদি অপদ্রব্য মিশ্রিত করি তাকে বলি হচ্ছে আমার অবিশুদ্ধ বা বহির্জাত বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এখন আমাকে বলো দেখি কয়জনে পারো, গত ক্লাস কয়জনে মনোযোগ দিয়ে রাখছো আমি একটু দেখি। সেমিকন্ডাক্টর ক্লাসে অপদ্রব্য মিশ্রণ করার প্রক্রিয়াকে কি বলা হয় দেখি কয়জনে পারে, এটা কমেন্টে শুনি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসে সেমিকন্ডাক্টর যেগুলো আছে এর মধ্যে অপদ্রব্য মানে হচ্ছে যাদের শেষ কক্ষপথ 3টা বা 5টা আছে তাদেরকে আমরা বলি অপদ্রব্য। সে অপদ্রব্য মিশ্রণ করার প্রক্রিয়াকে কি বলা হয় দেখি কমেন্টে কয়জনে বলতে পারে। অপদ্রব্য মিশ্রণের প্রক্রিয়াকে এক্স্যাক্টলি আব্দুল ওয়াজেদ সবার আগে বলছে ডোপিং। হ্যাঁ, ডোপিং বা ডোপায়ন বলা হয়। এক্স্যাক্টলি সবার হচ্ছে ডোপিং বা ডোপায়ন। এই যে আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা অপদ্রব্য মিশ্রিত করবো, মানে বুঝছো তো, বাইরে থেকে অপদ্রব্য মিশ্রিত করে দিব। আর বাইরে থেকে আমাদের মিশ্রণ ছাড়া ভিতরে কারেন্ট প্রবাহ হয় না, বুঝো না জিনিসটা হচ্ছে। তো আমাদের বাইরে থেকে সংমিশ্রণ করব তখন এটা আর বিশুদ্ধ থাকবে না, এটা অবিশুদ্ধ হয়ে যাবে। আর যেখানেই আমার অবিশুদ্ধ সেখানে আমার অনেক কিছু আছে। এই জিনিসটা আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম। এই অপদ্রব্য এই যে আমরা অবিশুদ্ধ বানাবো, অবিশুদ্ধ বানানোর জন্য আমার করতে হবে ডোপায়ন বা ডোপিং। আমার করতে হবে ডোপায়ন বা ডোপিং। এই যে ডোপায়ন বা ডোপিং এটা আমরা দুইভাবে করতে পারি। এই ডোপায়ন বা ডোপিং দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যাদের শেষ কক্ষপথে 3টা, আরেকটা হচ্ছে যাদের শেষ কক্ষপথে 5টা। যাদের শেষ কক্ষপথে 3টা আছে ওই ধরনের অপদ্রব্য যদি আমি যুক্ত করি তখন তাকে আমরা বলি হচ্ছে পি টাইপ বা পজিটিভ টাইপ বা ধনাত্মক টাইপ। পি মানে হচ্ছে পজিটিভ। আর যাদের শেষ কক্ষপথে 5টা আছে তাদেরকে আমরা বলি এন টাইপ বা নেগেটিভ টাইপ। এখন আমরা পি টাইপটা গত ক্লাসে আলোচনা করছিলাম, এন টাইপটা আজকে আলোচনা করব এবং পি টাইপটা সংক্ষেপে আমি ছোট করে 5 মিনিটে পি টাইপ নিয়ে একটু কথা বলবো, দেন আমরা এন টাইপ নিয়ে আজকে সামনের দিকে আগাবো। এরপর পি টাইপ আর এন টাইপকে একসাথে করে আমরা ডায়োড বানাবো, জাংশন ডায়োড বানাবো, সেমিকন্ডাক্টর ডায়োড বানাবো। সেটার জন্য আমাদের কিছু মিশ্রিত করতে হয়। তাহলে আসো প্রথমত আসি, আমাদের এতটুকু জিনিস আমরা সবাই জানি। এখন আমি তোমাদেরকে প্রথমে আলোচনা করবো হচ্ছে পি টাইপ নিয়ে, দেন এন টাইপ নিয়ে। পি টাইপ নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম, আজকে জাস্ট হালকা করে আবার একটু রিভিউ দিই।
ওকে, আসো আমরা শুরু করি পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আসো আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইয়া পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। আমি তোমাদেরকে দুইটা কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন এ, তোমরা এ দিয়ে আনসার দিবা, সেটা হচ্ছে পি টাইপে গরিষ্ঠ আদান বাহককে, পি টাইপে গরিষ্ঠ আদান বাহককে। আর বি দিয়ে আনসার দিবা পি টাইপে লঘিষ্ঠ আদান বাহককে, যেটা গত ক্লাসে বলছিলাম লঘিষ্ঠ আদান বাহককে, পি টাইপে গরিষ্ঠ আদান বাহককে, লঘিষ্ঠ আদান বাহককে। এ এবং বি দিয়ে আনসার দিবা, দেখি কয়জনে পারে। এই পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আমরা এখন আলোচনা করব। যদি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আজকে জাস্ট হালকা রিভিউ দিব। এখন হচ্ছে এইচ আর মান হচ্ছে হালকা রিভিউ। তাহলে আমাকে বলো দেখি তোমরা কয়জনে পারতেছো, আমরা একটু দেখি। একজনে আনসার দিছে এ ফর অ্যাপল, আমিও জানি এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট। এক্স্যাক্টলি। তাহলে আমাদের এখানে গরিষ্ঠ আদান বাহক, যেটা মানে আদান বাহকে আমরা জানি পি টাইপে আমাদের হোল এবং ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন দুটোই থাকে। এখানে কিন্তু মুক্ত ইলেকট্রন, হ্যাঁ, হোল এবং মুক্ত ইলেকট্রন দুইটাই থাকে। তাহলে তার মধ্যে গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি পরিমাণে, যেটা আমার বেশি প্রভাবিত করে, যার কারণে আমরা পেলাম এখানে কারেন্টের প্রবাহ, তাকে আমরা বলি হচ্ছে গরিষ্ঠ। সেটা হচ্ছে আমাদের কে? সেটা হচ্ছে আমাদের হোল। এটা হচ্ছে আমাদের কি? হোল। আর আমাদের লঘিষ্ঠ আদান বাহক, যেটা আমাদের কম পরিমাণে আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। তারা হচ্ছে কে? মুক্ত ইলেকট্রন। যাক, আলহামদুলিল্লাহ আমাদের সবাই পারছে। তাহলে এবার আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, সবার আনসার সঠিক। এর মানে তোমরা গত ক্লাসটা ভালো করছো। ওকে, এবার আমরা আরেকটু সামনের দিকে আগাইলে একটু ভালো করে দেখি আসলে কি হচ্ছে ভাইয়া, এখানে কি হচ্ছে। আমরা যেহেতু অলরেডি এন টাইপ পড়ার সময় চিত্র আঁকতে হবে, ওই কারণে আমি পি টাইপে চিত্রটা এঁকে ফেলি। কি বলো? পি টাইপে চিত্রটা এঁকে ফেলে এন টাইপে আমাদের আর ঝামেলা করতে হবে না। তাহলে আসো, মনে করো আমরা একটা জার্মেনিয়াম ক্লাস নিলাম, বা সিলিকন ক্লাস বলতে পারো। আমরা নিলাম, মনে করো একটা জার্মেনিয়াম ক্লাস নিলাম। তাহলে এই যে এখানে একটা জার্মেনিয়াম আছে, এখানে একটা জার্মেনিয়াম, এখানে একটা জার্মেনিয়াম, এখানে একটা জার্মেনিয়াম, এখানে একটা জার্মেনিয়াম। একটু দ্রুত আঁকি আমি। জার্মেনিয়াম এরকম ক্যালাসে তো আমাদের শত থাকে, হাজার লক্ষ কোটি জার্মেনিয়াম একটা ক্যালাসের ভিতরে এরকম অনেক থাকে। তার মধ্যে আমরা দেখি, আমরা একটু কুইকলি আঁকার ট্রাই করি। এদের মধ্যে এসব তোমরা দেখতে বোর হয়ে গেছো, আশা করি সবাই এগুলো বুঝতেছো আমি কি আঁকতে চাচ্ছি। বাকি আছে কোথাও? নট। তাহলে দেখি সিম্পল। এখানে ভাইয়া দুইটা ইলেকট্রন, এখানে ভাইয়া দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, মানে একটা জার্মেনিয়াম তার পাশ থেকে চারটা, একটা তার চারপাশে চারটা জার্মেনিয়াম দ্বারা আবদ্ধ, একটা তার চারপাশে চারটা জার্মেনিয়াম দ্বারা কি আবদ্ধ। তাহলে আমাদের এটা হচ্ছে জার্মেনিয়াম ক্যালাস, এটা হচ্ছে জার্মেনিয়াম ক্যালাস, এটা হচ্ছে জার্মেনিয়াম ক্যালাস, এটা হচ্ছে জার্মেনিয়াম ক্যালাস। খুব সুন্দর না দেখতে? এই যে দেখো কি সুন্দর, একেবারে ফুলের মতো। যারা মেয়েরা আসো তারা তোমরা চাইলে একটা কাজ করতে পারো। তোমাদের অনেকেই দেখা যায় বলা হয়, ওই যে তোমাদের দেখবা এই যে শাসি টাসি যারা আছে, মনে করে একটু বয়স্ক, তারা বলবে তোমাদেরকে, আম্মু দেখি তুমি এইটা আমার কাঁথাটা একটু ডিজাইন করে দাও তো। একবারে ভাই ইউনিক ডিজাইন করবা। এই যে দেখো কত ইউনিক ডিজাইন, এই ডিজাইন করলে তারা ক্রাশ খেয়ে যাবে। সো তারা তো আর এগুলো জানে না। তাহলে আমাদের এই ডিজাইনটা করলে কে ক্রাশ খাবে না? দেখবা এই ডিজাইন দিয়ে কাঁথা বানাইও, কত সুন্দর কাঁথা হবে, চিন্তাই করতে পারবা না। হ্যাঁ, একটু জাস্ট বুদ্ধি খাটাইলে দেখছো তোমাদের কত উপকার করতেছে, ইন ফিউচার খুব কাজে লাগবে কাঁথা সেলাই করার জন্য। খুব সুন্দর ডিজাইন, কি সুন্দর ফুলের মতো, দেখলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? ওকে, এবার আসি ভাইয়া ফি টাইপে আমরা যাদেরকে দিব তাদের শেষ কক্ষপথে তিনটা। ফর এক্সাম্পল ভাইয়া আমরা দিলাম, মনে করো গেলিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে ভাইয়া? গেলিয়ামের শেষ কক্ষপথে ভাইয়া তিনটে ইলেকট্রন আছে। কয়টা? তিনটা। তাহলে তিনটা ইলেকট্রন আছে, সে তো আমার জার্মেনিয়ামের সমতুল্য না। তাহলে দেখো
আমি যখন জার্মেনিয়াম নিলাম, জার্মেনিয়ামের শেষ কক্ষপথে আছে ভাইয়া 4টা, 1টা 2টা 3টা 4টা। এই একটা জার্মেনিয়াম চারপাশে আমার 4টা জার্মেনিয়ামের সাথে যুক্ত হইয়া অষ্টক পূরণ করছে। এখন যদি তুমি একটা গ্যালিয়াম নাও, এই গ্যালিয়াম প্রতি 1 কোটির মধ্যে একটা গ্যালিয়াম দিলে কাজ হয়ে যায়। গত ক্লাসে বলছিলাম এই গ্যালিয়ামকে যদি তুমি দাও, এরকম তো আমরা অনেকগুলো গ্যালিয়াম দিব। ওই গ্যালিয়ামে কি থাকে ভাইয়া, ওই গ্যালিয়ামে 3টা ইলেকট্রন থাকে আর একটা আমার কি থাকে, ফাঁকা স্থান থাকে, যাকে আমরা বলতেছি হোল। তাহলে যাদের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন না 3টা ইলেকট্রন আছে তাদেরকে আমরা বলতেছি পি টাইপ অপদ্রব্য। এরা হচ্ছে কি পজিটিভ টাইপ অপদ্রব্য। এবং এবার এখানে আমি জার্মেনিয়ামের জায়গায় দিলাম কি গ্যালিয়াম। গ্যালিয়ামের শেষ কক্ষপথে 3টা আছে, তাহলে আমার এইদিকে একটা হোল সৃষ্টি হবে, যে কোনো দিকে হইতে পারে। তাহলে দেখো আমার এই হোলটাকে পূরণ করার জন্য আরেকটা ইলেকট্রন এখানে আসবে। তাহলে আমার এখানে একটা হোল আছে, এই হোলটাকে পূরণ করার জন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসলো। ইলেকট্রন আইসা এটাকে ভরাট করে দিল, তখন এটা আমার হোল হয়ে গেল। এই হোলটাকে ভরাট করার জন্য আরেকটা ইলেকট্রন এখানে আসলো, এটা ভরাট হয়ে গেল, এখানে একটা হোল সৃষ্টি করলো। কারণ আমরা কি জানি, ইলেকট্রনটা জায়গা থেকে সরে গেছে মানে সৃষ্টি হয়েছে একটা হোল। এটা আমরা ডিম থিওরি দিয়ে পড়ছিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার কাছে মনে হবে ইলেকট্রনগুলা এদিকে যাচ্ছে আর হোলগুলা এদিকে যাচ্ছে। তাহলে একটা কথা স্পষ্ট, আমাদের এখানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় হোল তার উল্টা দিকে প্রবাহিত হয়। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় হোল তার উল্টা দিকে প্রবাহিত হচ্ছে বলে মনে হয়। জিনিসটা দেখো, হোল তো আর প্রবাহিত হচ্ছে না, বাট আমরা বলি প্রবাহিত হয়, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে প্রবাহিত হচ্ছে বলে আমার কাছে মনে হয়, ওই কারণে আমরা বলি হোল প্রবাহিত হয়। এখন একটু খেয়াল করো, আগে বলো আমার এতটুকু কথা ক্লিয়ার কিনা। তাহলে এরকম একটা গ্যালিয়ামের মধ্যে একটা হোল আছে, এরকম 100টা গ্যালিয়ামের মধ্যে 100টা হোল আছে, এর মানে 100টা হোল আমার এখানে এক্সট্রা আছে। এই হোলগুলার কারণে বিভিন্ন জায়গা থেকে একটু হালকা উত্তেজনা দিলে ইলেকট্রনগুলো হোলগুলোকে ভরাট করতে আসে। ইলেকট্রন যেখান থেকে চলে আসে সেখানে আবার হোল সৃষ্টি হয়, ওগুলোকে ভরাট করার জন্য আবার ইলেকট্রন আসে, এভাবে চলতেই থাকে। এর মানে আমার এই যে জার্মেনিয়াম ক্যালাস, ওই জার্মেনিয়াম ক্যালাসের মধ্যে সেমিকন্ডাক্টর যেহেতু এখানে আগে কোনো তড়িৎ প্রবাহ চলতো না, কিন্তু বর্তমানে আমি একটা গ্যালিয়াম যখন দিলাম যার শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, তাকে দেওয়ার কারণে এই অপদ্রব্যটা মিশ্রিত করার কারণে তার পরিবাহিতা বহু গুণে বৃদ্ধি পায়। কারণ এখানে এখন প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে। তড়িৎ পরিবহন মানেই হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকতেই হবে। যেখানে মুক্ত ইলেকট্রন যত বেশি সেখানে তড়িৎ পরিবহনের সম্ভাবনা তত বেশি। তাহলে আমার এখানে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হচ্ছে, ওই কারণে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টরে দেখা যায় আমাদের এই যে যাদের শেষ কক্ষপথে 3টা আছে তাদেরকে দিলাম একটা হোল, এরকম অনেকগুলো হোল, তাদেরকে ভরাট করার জন্য ইলেকট্রন আসে, এভাবে আমাদের মুক্ত ইলেকট্রন সৃষ্টি হতে থাকে। আবার একটু যদি আমি তাপীয় উত্তেজনা দিই, আরও কিছু সমযোজী বন্ধন ভেঙে আরও কিছু ইলেকট্রন বের হবে, সেই ইলেকট্রনগুলো বের হলে সেখানে ফাঁকা স্থান সৃষ্টি হবে, হোল সৃষ্টি হবে, তাদেরকে ভরাট করার জন্য আরও ইলেকট্রন আসবে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এর মানে পরিবাহিতা বহু গুণে বৃদ্ধি পায়। এখন একটু খেয়াল করে দেখো, এই পরিবাহিতা বৃদ্ধি পেয়েছে কার জন্য? হোলের জন্য। হোল মানে কি ধনাত্মক মানে কি পজিটিভ। ওই কারণে এটাকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। এই পজিটিভ মানে হচ্ছে এখানে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে কে? হোল, পজিটিভ। আর গৌণ ভূমিকা পালন করে কে? ইলেকট্রন। তাহলে এখানে মুখ্য ভূমিকা মানে হচ্ছে গরিষ্ঠ, সেটা হচ্ছে আমাদের হোল। আর গৌণ ভূমিকা পালন করে কে? গৌণ ভূমিকা পালন করে হচ্ছে মুক্ত ইলেকট্রন। আর এখানে গ্যালিয়াম যেটা, এই গ্যালিয়ামে একটা কি আছে ভাই? এখানে একটা হোল আছে। এই হোল ইলেকট্রন কি করে? গ্রহণ করে। ওই কারণে এই গ্যালিয়ামকে আমরা বলি হচ্ছে গ্রাহক। এটাকে আমরা কি বলি? গ্রাহক। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? আমাদের এতটুকু কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলে দাও। ক্লিয়ার হলে এবার আমি এন টাইপে চলে যাই। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলি। এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা বলো। নাবিলা রহমান, শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকলে একটা হোল দিতে হয়। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এমন, শেষ কক্ষপথে 3টা আছে, তার শেষ কক্ষপথে 3টা আছে, সে চারদিকে 4টা জার্মেনিয়াম সে যুক্ত হয়েছে। তাহলে প্রত্যেকটা জার্মেনিয়াম তাকে একটা করে দে। তাহলে তার ছিল 3টা জার্মেনিয়াম, 4টা দিল 4টা, টোটাল কয়টা হলো? 7টা। কিন্তু সে কি করতে চায়? অষ্টক পূরণ করতে চায়। অষ্টক পূরণ করার জন্য কি লাগে? একটা ইলেকট্রন গ্রহণ করা লাগে। ইলেকট্রন গ্রহণ করে কে? হোল। ওই কারণে এই চ্যাপ্টারটা পড়ার সময় আমরা যেখানে ইলেকট্রন নাই, ইলেকট্রনের ঘাটতি আছে, তাকে আমরা হোলের ন্যায় চিন্তা করি। ওই কারণে আমরা এটাকে একটা হোলের ন্যায় চিন্তা করলাম। কথায় ক্লিয়ার?
যাক আলহামদুলিল্লাহ। এবার আমরা যাই হচ্ছে ভাইয়া এন টাইপ। পি টাইপ শেষ, পি টাইপ শেষ। এবার পড়বো হচ্ছে ভাইয়া আমরা এন টাইপ। আবার আমরা আগের জায়গায় চলে যাই। এখানে মনে করো আমাদের ছিল হচ্ছে, এখানে ছিল হচ্ছে মনে করো আমাদের জার্মেনিয়াম। যখন জার্মেনিয়াম ছিল তখন তো এরকমই ছিল, এটা আমরা খুব ভালো করেই জানি, এটা আমরা খুব ভালো করেই জানি। এটা হচ্ছে আবার বিশুদ্ধ জার্মেনিয়াম ক্যালাস। এখন আমরা এন টাইপের জন্য যাদেরকে দিব, এন টাইপ সেমিকন্ডাক্টর যাদেরকে দিব, তাদেরকে বলি হচ্ছে ভাইয়া যাদের শেষ কক্ষপথে 5টা আছে। কয়টা আছে ভাইয়া? 5টা। তাহলে এরকম আছে মনে করো অনেকেই আছে, তার মধ্যে আর্সেনিক বলতে পারি, আর্সেনিক, টিন, তারপর হচ্ছে আমাদের যারা আছে আর কি, তারপর ফসফরাস। তো আমার কথা হচ্ছে শেষ কক্ষপথে কয়টা আছে? শেষ কক্ষপথে 5টা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা আছে। এই যাদের শেষ কক্ষপথে 5টা আছে তাদেরকে যদি যুক্ত করি তাহলে কি হয় সেই জিনিসটা আমরা খেয়াল করি। তাহলে আসো এবার আসলে আসল কাহিনী হচ্ছে আমার এখানে যাদের শেষ কক্ষপথে 5টা তাদেরকে আমরা কিভাবে করব। দেখো আমার পিওর জার্মেনিয়াম ক্লাসে শেষ কক্ষপথে কয়টা ছিল? 4টা। আগের বার যখন অ্যালুমিনিয়াম দিছিলাম বা গ্যালিয়াম দিছিলাম একটা ঘাটতি ছিল, কারণ 4টা থাকার দরকার, তার আছে 3টা। এবার আমার কি আর্সেনিক যখন দিলাম, এবার কি ঘাটতি আছে নাকি এক্সট্রা আছে ওইটা আমাকে বলো। এবার কি ঘাটতি আছে নাকি এক্সট্রা আছে আমাকে বলো তো। এবার কি ঘাটতি আছে নাকি এক্সট্রা আছে আমাকে বলো তোমরা। জিতি বিশ্বাস যাদের শেষ কক্ষপথে 7টা আছে যেমন ক্লোরিন, তাদেরকে যুক্ত করলে কি হবে? দেখো আমাদের এখানে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করতেছি যাদের শেষ কক্ষপথে 4টা। এই সেমিকন্ডাক্টরের মধ্যে কাদেরকে মিশ্রিত করলে পরিবাহিতা বহুগুণে বৃদ্ধি পায়? আমার টার্গেট হচ্ছে পরিবাহিতা বৃদ্ধি করা। পরীক্ষায় মূলকভাবে প্রমাণিত হয়েছে তুমি যদি 3 নাম্বার অথবা 5 নাম্বার কক্ষপথে তাদেরকে দাও তাহলে পরিবাহিতা বহুগুণে বাড়ে, কিন্তু অন্যদেরকে দিলে পরিবাহিতা খুব আহামরি বাড়ে না, বা আমাদের এটা বাস্তবিক ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না। ওই কারণে আমরা তাদেরকে দিই না। আমরা শুধুমাত্র 3 এবং 5 এদেরকে চুজ করবো, অন্য কাউকে সেমিকন্ডাক্টরে চুজ করব না। 3 চুজ করলাম না 5 চুজ করলাম, তার উপর ডিপেন্ড করে পি টাইপ আর এন টাইপ। 3 চুজ করলে পি টাইপ, 5 চুজ করলে এন টাইপ। এক্সট্রা আছে। এবার দেখো কি হচ্ছে ভাইয়া, এই যে আমার জার্মেনিয়াম ছিল তার জায়গায় এবার দিলাম আমি আর্সেনিক, একটা অপদ্রব্য দিলাম। চারিদিকে তাকিয়ে দেখি গ্যালিয়াম আমাদের জার্মেনিয়ামের খেলা, মাঝখান থেকে আমাদের অ্যালুমিনিয়াম, তাকে কি আমরা করব অবহেলা? না, কখনো অবহেলা করব না। অ্যালুমিনিয়াম এসে দেখলো চারদিকে প্রচুর পরিমাণ জার্মেনিয়াম, সে তো একেবারে বুক ফুলিয়ে আসলো। দেখো জার্মেনিয়াম তোমার কাছে শেষ কক্ষপথে 4টা থাকলেও আমার কাছে 5টা আছে, আসো আমাকে নিবা? জার্মেনিয়ামরা বলে আসো দেখি কেমন টেস্ট তোমার। এরপর অ্যালুমিনিয়াম তাদের মধ্যমণি হয়ে বসলো, এই আমাদের আর্সেনিকটা তাদের মধ্যমণি হয়ে বসলো, আর্সেনিক এখানে গেল। কিন্তু আমাদের জার্মেনিয়ামরা বলল তার শেষ কক্ষপথে যেহেতু 5টা আছে, সে তো চারদিকে 4টার সাথে যুক্ত হবে, তার আছে 5টা, তাহলে টোটাল হলো কয়টা? 9টা কি স্টাবল নাকি 8টা স্টাবল? নিশ্চয় অষ্টক পূরণ করতে চাইবে। জি ভাইয়া, অষ্টক পূরণ করার জন্য আমাদের কয়টা স্টাবল? আমাদের স্টাবল হচ্ছে 8টা। ওই কারণে ভাই চারদিক থেকে 4টা জার্মেনিয়ামের সাথে যুক্ত হলে 4 দুগুণ 8টা হলো। আর্সেনিকের তো আছে 5টা, এই আরেকটা যেটা আছে এটা এখন কি দুর্বল হয়ে গেছে না? কারণ কি জার্মেনিয়ামটা তাকে মূল্য দিচ্ছে না, চারদিক থেকে 4টার সাথে যুক্ত হয়ে 8টা হয়ে গেল। আর্সেনিকের এক্সট্রা যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এখন নড়বড়ে হয়ে গেছে। জাস্ট হালকা উত্তেজনা দিবা, সাথে সাথে ওই ইলেকট্রনটা বের হয়ে চলে আসবে। দেখো এটা হচ্ছে আমার এক্সট্রা ইলেকট্রন, এটা হচ্ছে কি এক্সট্রা ইলেকট্রন, দিস ইজ আওয়ার এক্সট্রা ইলেকট্রন। এবং এটা মুক্ত ইলেকট্রন, হালকা তাপীয় উত্তেজনা দিলে এটা মুক্ত হয়ে যায়। এই যে এক্সট্রা, এটা হচ্ছে মুক্ত, এটা হচ্ছে কি মুক্ত ইলেকট্রন। আর মুক্ত ইলেকট্রন কি করে? তড়িৎ পরিবহনে সবচেয়ে বেশি কার্যকরী। তাহলে দেখো এই যে মুক্ত ইলেকট্রন পেয়ে গেছি, শেষ। মুক্ত ইলেকট্রন পাইছি মানে হচ্ছে তড়িৎ পরিবহন হয়ে গেছে। এবার আসো, এই যে আর্সেনিক যেটাকে তুমি দেখতেছ, এই আর্সেনিকটা সে কি এবার ইলেকট্রন গ্রহণ করতেছে নাকি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে? অবশ্যই একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে এই আর্সেনিকটাকে কি আমি আগের মতো গ্রাহক বলবো নাকি দাতা বলবো? আগে ছিল গ্রাহক,
এবার কি গ্রাহক বলবো নাকি দাতা বলবো, তোমরাই বলো। এই আর্সেনিকটা গ্রাহক নাকি দাতা, তোমরাই বলো। আর্সেনিকটা কি গ্রাহক নাকি দাতা, তোমরা একটু বলো। গ্রাহক নাকি দাতা, তোমরা একটু বলো। আর্সেনিকটা গ্রাহক নাকি দাতা, একটু আমাকে বলো। এক্স্যাক্টলি দাতা। এর মানে এই আর্সেনিক একটা ইলেকট্রন দান করে, ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে দাতা। তাহলে একটু খেয়াল করো, পি টাইপ সেমিকন্ডাক্টরে যেটাকে আমি অপদ্রব্য মিশ্রিত করছিলাম সেই অপদ্রব্য ছিল একটা গ্রাহক, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে যে অপদ্রব্য নিলাম সেই অপদ্রব্য হচ্ছে একটা দাতা, সেই ইলেকট্রন দে। এরকম আমি একটা গ্যালিয়াম ক্যালাসের মধ্যে কিছু পরিমাণ যদি আর্সেনিক ঢেলে দিই, প্রচুর পরিমাণ আর্সেনিক থাকবে না? এই প্রত্যেকটা আর্সেনিক একটা করে মুক্ত ইলেকট্রন দিবে কিনা? মুক্ত ইলেকট্রন তো এমনি এমনি দিবে না, হালকা উত্তেজনা দিলে দিয়ে দিবে, হালকা। ওই কারণে এন টাইপের মধ্যে হালকা তাপ দিতে হয়। হালকা তাপীয় উত্তেজনা দিলে অটোমেটিক আমাদের সেই ইলেকট্রন দিয়ে দিবে। আবার হালকা তাপীয় উত্তেজনা দিলে কিছু পরিমাণ সমযোজী বন্ধন ভেঙে যাবে, এরপর ইচ্ছা মতো আমাদের চলাফেরা করতে থাকবে। এক কথায় হচ্ছে মুক্ত ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবহন হয়। এর মানে এই আর্সেনিক যখন আমরা দিলাম তখন সে তড়িৎ পরিবহন করতে সক্ষম। এখন আমাকে তোমরা বলো, এখানে ইলেকট্রন আছে, যতগুলা আর্সেনিক আমি যুক্ত করছি প্রত্যেকটার সাথে একটা করে ইলেকট্রন আছে এক্সট্রা। এর মানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে। তুমি আবার একটু তাপ দিলা, তাপ দেওয়ার কারণে অনেকগুলো সমযোজী বন্ধন ভেঙে গেছে না? এই সমযোজী বন্ধন ভেঙে গেলে ওইখানে ইলেকট্রনগুলো সরে যায়। ইলেকট্রন সরে গেলে সেখানে কি সৃষ্টি হয়? হোল সৃষ্টি হয়। সেই হোলগুলোকে ভরাট করার জন্য আবার ইলেকট্রন আসে, যেখান থেকে আসে সেখানে আবার হোল সৃষ্টি হয়। ওইটাকে ভরাট করার জন্য আবার ইলেকট্রন আসে, যেখান থেকে আসে সেখানে আবার হোল সৃষ্টি হয়। এর মানে আমাদের চারিদিকে তুমি দেখবা ইলেকট্রনের খেলা, এর মাঝখানে দেখতে পারতেছো আবার হোলেরও মেলা। কিন্তু আসলে এখানে ইলেকট্রন এবং হোল দুইটাই আছে, কিন্তু কোনটা বেশি আছে, কোনটা তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে, ইলেকট্রন নাকি হোল? ইলেকট্রন নাকি হোল, কোনটা বেশি ভূমিকা পালন করে? যেটা বেশি ভূমিকা পালন করে তাকে আমরা বলি হচ্ছে গরিষ্ঠ আধান বাহক। তাকে আমরা বলি হচ্ছে গরিষ্ঠ আধান বাহক বা মুখ্য। কে বলো তো, মুখ্য ভূমিকা কে পালন করে? আমাকে বলো দেখি, তোমরা আনসার দাও। মুখ্য ভূমিকা কে পালন করে, ইলেকট্রন নাকি হোল? ইলেকট্রন নাকি হোল? এক্স্যাক্টলি ইলেকট্রন বেশি আছে। ইলেকট্রন জি ভাইয়া। ওই কারণে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টরে গরিষ্ঠ আদান বাহক বা মুখ্য বাহক হচ্ছে আমাদের ইলেকট্রন। কোন ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন। তাহলে বুঝতেই পারতেছো, গরিষ্ঠ আদান বাহক যদি আমাদের এটা হয় তাহলে আমাদের লঘিষ্ঠ আদান বাহক বা আমাদের গৌণ যেটা সেটা হচ্ছে কি? হোল। তাহলে উল্টা এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসে। আমাদের সময় 2015 সালে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম তখন চট্টগ্রাম বোর্ডে এমসিকিউ আসছিল, এবং আমি এটা ভুল করছিলাম কারণ এই অধ্যায়টা সম্পর্কে আমার আইডিয়া যথেষ্ট কম ছিল। ওই কারণে যখন পড়ানো শুরু করছি স্টুডেন্টদেরকে, তখন আমি এই অধ্যায় নিয়ে সবচেয়ে বেশি অ্যানালাইসিস করছি, কারণ এটা আমাদেরকে কেউ সুন্দর করে পড়ায় নেই, কিন্তু বাস্তব জীবনে এটা অনেক বেশি কাজে লাগে। আর আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তো কাজে লাগেই, ইঞ্জিনিয়ারিংয়ে তো বেশি কাজে লাগে, আর বিশেষ করে ইলেকট্রিক্যালের কোর্সগুলা। আর যারা ট্রিপলিতে পড়ে বা ইলেকট্রিক্যালে পড়ে তাদের জন্য তো এটা বাধ্যবাধকতামূলক। ওকে, তাহলে হিসাব ক্লিয়ার। এটা দাতা, এই দাতা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমাদের গরিষ্ঠ আদান বাহক হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন, আর লঘিষ্ঠ হচ্ছে হোল, এবং এখানে আমাদের এইভাবে কার্যকলাপ সম্পন্ন হয়। এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে বিশুদ্ধ আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার কিনা বলো। এবার এদেরকে কিভাবে আমরা প্রকাশ করব সেটা আমরা এখন দেখব, কিভাবে পি টাইপ প্রকাশ করে, কিভাবে এন টাইপ প্রকাশ করে। তার আগে আমি একটা কথা বলে দিই, আমাদের এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলো? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। একজন বলতে স্যার একটু রিপিট করার জন্য, আমি সংক্ষেপে রিপিট করি। দেখো, জার্মেনিয়াম একটা ক্যালাস আছে, প্রচুর কোটি 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 জার্মেনিয়াম আছে। তার মধ্যে আমি কয়েকটা আর্সেনিক দিলাম। প্রত্যেকটা আর্সেনিকের শেষ কক্ষপথে 5টা করে ইলেকট্রন আছে, কিন্তু তার দরকার কয়টা? 4টা।
জার্মেনিয়ামের মতো হওয়ার জন্য কয়টা লাগে? 4টা না? কিন্তু তার একটা এক্সট্রা বেশি আছে না? তখন সে কি করে, চারদিকে 4টা জার্মেনিয়ামের সাথে যুক্ত হয়ে অষ্টক পূর্ণ করে। অষ্টক পূর্ণ করলেও আর্সেনিকের নিজের যেহেতু 5টা ছিল, একটা এক্সট্রা থেকে যায়। এই এক্সট্রাটাকে হালকা তাপ দিলে এক্সট্রাটা আমার মুক্ত হয়ে যায়। এর মানে যতগুলো আর্সেনিক ছিল প্রত্যেকটা আর্সেনিক এক একটা মুক্ত ইলেকট্রন দান করে। তাহলে আমরা এরকম দেখলাম এই ক্লাসের মধ্যে যতগুলো আর্সেনিক আছে ততগুলো মুক্ত ইলেকট্রন আছে। আমি তো হালকা তাপও দিছি। এই তাপীয় উত্তেজনা দিলে এই বন্ধনগুলো কোন বন্ধন? সমযোজী বন্ধন। আর আমরা জানি সমযোজী বন্ধন হচ্ছে একটা দুর্বল বন্ধন। এই দুর্বল বন্ধন হওয়ার কারণে আমাদের তাপীয় উত্তেজনার কারণে কিছু কিছু সমযোজী বন্ধন ভেঙে যায়। আর সমযোজী বন্ধন, মনে করো এই সমযোজী বন্ধনটা ভেঙে গেল, এটা মনে করো ভেঙে গেল, এটা ভেঙে গেলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে না, মুক্ত হয়ে যাবে না? এই ইলেকট্রনটা মুক্ত হয়ে গেলে এখানে একটা হোল সৃষ্টি হবে না? এরকম আরও অনেকগুলা সমযোজী বন্ধন ভেঙে যাবে। যতগুলা সমযোজী বন্ধন ভাঙবে সব জায়গা থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, হোল সৃষ্টি হবে। ওই হোলগুলোকে ভরাট করার জন্য আবার ইলেকট্রন আসবে। ওই ইলেকট্রনগুলো যেখান থেকে আসলো সেখানে হোল সৃষ্টি হবে, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা দেখতেছি এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনও আছে, হোলও আছে, কিন্তু আনুপাতিক হারে সবচেয়ে বেশি ভূমিকা কার? মুক্ত ইলেকট্রনের। এবং সবচেয়ে বেশি পরিমাণে কে আছে? মুক্ত ইলেকট্রন সবচেয়ে বেশি পরিমাণে আছে, হোল কম পরিমাণে আছে। ওই কারণে মুক্ত ইলেকট্রনকে আমরা বলি সে মুখ্য ভূমিকা পালন করে, ওই জন্য এটাকে আমরা বলি গরিষ্ঠ আদান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন এন টাইপের জন্য। আর লঘিষ্ঠ আদান বাহক যেটা কম ভূমিকা পালন করে সেটা হচ্ছে হোল। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা বলো? এই ইলেকট্রন কেন গরিষ্ঠ হয়েছে? গরিষ্ঠ মানে হচ্ছে যেটা মুখ্য ভূমিকা পালন করে, যেটা বেশি ভূমিকা পালন করে, যেটা বেশি পরিমাণে আছে। দেখো প্রত্যেকটা যতগুলো আর্সেনিক আমি যুক্ত করছি প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনগুলো সবগুলো কি এক্সট্রা না? ওই কারণে যতগুলো আমি আর্সেনিক যুক্ত করছি ততগুলো মুক্ত ইলেকট্রন বেশি আছে। ওই কারণে হোল তো সৃষ্টি হবে আমি তাপ দিলে হোল সৃষ্টি হবে। সেই হোল যতগুলো সৃষ্টি হবে ততগুলো হোল থেকে আবার ইলেকট্রন বের হবে না? এর মানে যতগুলো হোল সৃষ্টি হলো ততগুলো ইলেকট্রন এখান থেকে বের হইলো। আর এখানে তো এক্সট্রা ইলেকট্রন আরও আছে। এর মানে আমার এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি, হোলের সংখ্যা কম। ওই কারণে ইলেকট্রন হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে, হোল হচ্ছে আমাদের গৌণ ভূমিকা পালন করে। ওকে ভাইয়া, এবার আমি একটা লাইন লিখব। ওই লাইন লিখলে অনেকে হয়তো এখন রাগ করবে, কিন্তু রাগ করার কিছু নাই, আমি ওই লাইনটা লিখি। আমি লাইনটা লিখতেছি, ভালো করে খেয়াল করো। পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ। এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ ব্যাখ্যা করো। এখন অনেকের কাছে মনে হবে ভাইয়া এটা তো তড়িৎ নিরপেক্ষ না, কিন্তু আসলে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তড়িৎ নিরপেক্ষ। এটা আমরা এখন ব্যাখ্যা করব। এই শাকিল মাহমুদ ভাই, অনেক সমযোজী বন্ধন বা সপ্ত ব্রোক হলে যোগ, তোমার লেখাটা আমি বুঝতেছি না। মেইন কথা হচ্ছে দেখো সমযোজী বন্ধন তো অনেকগুলা, তুমি তাপ দিলে সব সমযোজী বন্ধন ভাঙবে না, কিছু কিছু ভেঙে যাবে। যারা ভাঙবে সেখানে আমার হোল সৃষ্টি হবে, এটাই। সব তো আর ভেঙে যাবে না, সব ভাঙবে না, এমন না যে তাপ দিছি মানে সব ভেঙে গেছে, কিছু পরিমাণ ভাঙছে, অল্প। এই যে এবার আসো, দেখো তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া আমার জার্মেনিয়ামের যে ক্লাসটা ছিল, বিশুদ্ধ জার্মেনিয়াম যেটা ছিল বিশুদ্ধ, সেটা তড়িৎ নিরপেক্ষ আমরা বিশ্বাস করছি। কেন ভাইয়া? বিশুদ্ধ জার্মেনিয়ামটা হলো সে চারপাশে 4টা জার্মেনিয়ামের সাথে যুক্ত, এবার এরকমভাবে সবার অষ্টকপূর্ণ আছে, সে হচ্ছে আমাদের কি তড়িৎ নিরপেক্ষ। এখন এই বিশুদ্ধ জার্মেনিয়ামের মধ্যে আমি যখন আর্সেনিক ঢুকাইছি তখন স্বভাবতই সবার কাছে মনে হয় এই আর্সেনিকের তো একটা এক্সট্রা ইলেকট্রন আছে। হ্যাঁ, এটা সত্যি কথা আছে। এই কিন্তু তুমি বলো তো, আর্সেনিকের শেষ কক্ষপথে 5টা থাকলে 5টা আছে, আমি জানি 5টা আছে। এই জার্মেনিয়াম সে নিজে তড়িৎ নিরপেক্ষ। আমাকে বলো আর্সেনিক কি নিজে তড়িৎ নিরপেক্ষ না? আমাকে জাস্ট এটা বলো, আর্সেনিক তড়িৎ নিরপেক্ষ নাকি নিরপেক্ষ নয়?
আমাকে বলো আর্সেনিক সে নিজে তড়িৎ নিরপেক্ষ নাকি তড়িৎ নিরপেক্ষ নয়, আমাকে বলো। আর্সেনিক তড়িৎ নিরপেক্ষ নাকি তড়িৎ নিরপেক্ষ নয়? অবশ্যই তড়িৎ নিরপেক্ষ, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমার ভাইয়া সিম্পল কথা হচ্ছে জার্মেনিয়ামও তড়িৎ নিরপেক্ষ, তার মধ্যে একটা আর্সেনিক যুক্ত করলাম, সেও তড়িৎ নিরপেক্ষ। এটা সত্যি যে আর্সেনিকের একটা ইলেকট্রন বেশি আছে, কিন্তু সে তো তড়িৎ নিরপেক্ষ, ইলেকট্রন বেশি থাকুক আর কম থাকুক। একইভাবে আমরা যদি তিনটাওয়ালা যুক্ত করি, যেমন অ্যালুমিনিয়াম, তার একটা ইলেকট্রন কম আছে, কিন্তু অ্যালুমিনিয়াম নিজেই তো তড়িৎ নিরপেক্ষ। ওই কারণে আমরা বলি পি টাইপ এবং এন টাইপ হচ্ছে প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ। প্রকৃতপক্ষে সেটা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তবে যখন আমাদের প্রয়োজন হয় তখন দেখা যায় আমাদের এখানে কিছু পরিমাণ, অর্থাৎ এটা তড়িৎ পরিবহন করতে সক্ষম, কিন্তু এখানে হচ্ছে এক্সট্রা ইলেকট্রন থাকলেও প্রকৃতপক্ষে তারা কি তড়িৎ নিরপেক্ষ। যখন আমার ইলেকট্রন ছেড়ে দিবে তখন আমাদের এখানে আয়ন সৃষ্টি হবে, সেটা আমরা পরে দেখব। বাট অ্যাকচুয়ালি আমি তো এখানে কোনো আয়ন যুক্ত করতেছি না, আমি তো পজিটিভ নেগেটিভ কাউকে যুক্ত করতেছি না। আমি জার্মেনিয়াম ক্লাস সে নিরপেক্ষ, তার মধ্যে যে আর্সেনিককে যুক্ত করলাম সে নিজেই তো তড়িৎ নিরপেক্ষ, যার কারণে এটা মিশানোর পরও এটা হচ্ছে অ্যাকচুয়ালি তড়িৎ নিরপেক্ষ। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দেখতে আমার কাছে মনে হয় না, আর্সেনিকে তো একটা করে এক্সট্রা ইলেকট্রন আছে, এর মানে এটা মনে হয় নেগেটিভ। ভাই অ্যালুমিনিয়ামে তো একটা করে ইলেকট্রন কম আছে, হোল একটা করে বেশি আছে, এর মানে এটা পজিটিভ না, এরকম না। এই আর্সেনিকের মধ্যে 5টা আছে, এর মানে কি সে তড়িৎ নিরপেক্ষ না? হ্যাঁ তড়িৎ নিরপেক্ষ। বাট আমার কাছে মনে হয় যে এই যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, এর মানে কি ইলেকট্রন বেশি আছে? না, ইলেকট্রন বেশি না, তার যা থাকার তাই আছে। আর্সেনিকের যে 5টা আছে, 5টাকে নিয়েই সে নিরপেক্ষ। অ্যালুমিনিয়ামের যে 3টা আছে, 3টাকে নিয়েই সে তড়িৎ নিরপেক্ষ। ওই কারণে তোমার এখানে এক্সট্রা হোল আছে নাকি একটা ইলেকট্রন আছে এটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়ালি আমাদের এন টাইপ এবং পি টাইপটা কি আমরা সাধারণত প্রকৃতপক্ষে বলতে পারি এটা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। এটা আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই। কেন? আমার কাছে মনে হয় এখানে তো হোল আছে, এখানে তো ইলেকট্রন আছে, যেহেতু এক্সট্রা ইলেকট্রন আছে এর মানে মনে হয় এটা নেগেটিভ। আরে ভাই এক্সট্রা ইলেকট্রনটা থাকার কারণেই তো তার তো এক্সট্রা ইলেকট্রনটা সহ সে নিরপেক্ষ ছিল। আর্সেনিকের মধ্যে তুমি ইলেকট্রনটাকে সরাই ফেললে তখনই না আমাদের অন্যরকম হবে, বাট এটাকে সহ নিয়ে কিন্তু সে নিরপেক্ষ ছিল। সো এক্সট্রা এটা কোনো ফ্যাক্ট না। এতটুকু বুঝছি কিনা? কারণ আমরা জানি সকল পরমাণুই তার যা আছে তা নিয়ে তড়িৎ নিরপেক্ষ। যেমন সোডিয়াম, তার যতটুকু ছিল ততটুকু নিয়ে সে তড়িৎ নিরপেক্ষ। সোডিয়াম প্লাস হয় কখন? যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ক্লোরিন, তার 7টা আছে, 7টা শেষ কক্ষতে 7টা আছে, 7টা নিয়ে সে তড়িৎ নিরপেক্ষ। একটা গ্রহণ করার পর্যায়ে না সে কি হয়ে যায়? অ্যানায়ন হয়ে যায়। এর মানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ, কিন্তু তার মধ্যে হোল এবং মুক্ত ইলেকট্রন যেগুলো থাকে তারা তড়িৎ পরিবহন করতে সহায়তা করে, কিন্তু প্রকৃতপক্ষে সে কি তড়িৎ নিরপেক্ষ। কিন্তু ওইখানে এমন একটা সিস্টেম ডেভেলপ হয় যে সিস্টেমটা তড়িৎ পরিবহন করতে সহায়তা করে, কিন্তু এমন না যে এখানে এক্সট্রা যতগুলো ইলেকট্রন থাকার কথা না তার থেকে বেশি ইলেকট্রন আছে, যতগুলো হোল থাকার কথা না তার থেকে বেশি আছে, এমন না। কিন্তু তারা আমার পরিবহনে হেল্প করে, কিন্তু তারা তো নিজেই তড়িৎ নিরপেক্ষ। ওই কারণে এদেরকে আমরা সাধারণত বলি হচ্ছে এরা তড়িৎ নিরপেক্ষ। এটা হচ্ছে আমাদের এই অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় আসতে পারে, পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ, এই জিনিসটা। অর্থাৎ আসলে মেইন কথা হচ্ছে তুমি যাকে যুক্ত করো না কেন, পরমাণু আমাদের এই যে কি বলে পর্যায় সারণীর মধ্যে যারা আছে তাদের যা আছে ততটুকু নিয়ে তারা তো তড়িৎ নিরপেক্ষ। আমাদের পর্যায় সারণীতে যারা আছে সবাই তো তড়িৎ নিরপেক্ষ, ওইটাই, সবাই তড়িৎ নিরপেক্ষ। আচ্ছা একটা কথা বলি, দেখো আমাদের সোডিয়ামের মনে করো শেষ কক্ষপথে কয়টা আছে? একটা আছে। এই মুহূর্তে সোডিয়াম কিন্তু তড়িৎ নিরপেক্ষ। এই একটা যখন সোডিয়াম থেকে বের হয়ে যায়, মানে এখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেছে, ওই আরেক জায়গায় ক্লোরিন আছে, ক্লোরিনের কাছে চলে গেছে, তখন সোডিয়াম প্লাস হলো, আয়নিত হলো। তো আমার এখানে তো আর্সেনিক থেকে একটা ইলেকট্রন যেটা বের হলো সেটা কিন্তু বাইরে যাচ্ছে না, ওই ক্যালাসের ভিতরেই আছে।
ক্যালাস থেকে বের হয়ে গেলে না সেটা আমার আর তড়িৎ নিরপেক্ষ থাকতো না, কিন্তু ক্যালাসের ভিতরেই আছে, সে ক্যালাসের ভিতরেই আছে, এমন না যে ক্যালাস থেকে বের হয়ে বাইরে চলে গেছে, না, সে আমার সেমিকন্ডাক্টর ক্যালাসের ভিতরেই আছে। এর মানে এখানে ইলেকট্রন এক্সট্রা থাকারও সুযোগ নাই, কম থাকারও সুযোগ নাই, ওই কারণে বলতেছি তড়িৎ নিরপেক্ষ। কারণ এটা তো আর্সেনিকটাকে যে এক্সট্রা ইলেকট্রন ছিল সেটা থাকা অবস্থায় সে নিরপেক্ষ, কিন্তু ওই ইলেকট্রনটা বের হয়ে তো ক্যালাস থেকে উড়ে অন্য জায়গায় চলে যায় নাই, ওই জার্মেনিয়াম ক্যালাসের ভিতরেই আছে, ওই জার্মেনিয়াম ক্লাসের ভিতরে সে দৌড়াদৌড়ি করতে সমস্যা নাই তো। আরে ভাই আমি মনে করো সেই ইলেকট্রন যে মুক্ত, এখন কথা হচ্ছে আমার এই রুমটা হচ্ছে মনে করো জার্মেনিয়াম ক্যালাস, তো আমি তো দৌড়াদৌড়ি করতেছি কোথায় ভাই, আমি দৌড়াদৌড়ি করতেছি কোথায়, জার্মেনিয়াম ক্লাসের ভিতর, জার্মেনিয়াম ক্যালাসের ভিতর দৌড়াদৌড়ি করতেছি। আমি যদি এই ক্যালাস থেকে বের হয়ে চলে যাই তখন হচ্ছে একটা ইলেকট্রন কমে গেছে, কিন্তু সে তো তা করতেছে না, ক্যালাসের ভিতরেই আছে, ওই কারণে বলতেছি তড়িৎ নিরপেক্ষ। কথা ক্লিয়ার কিনা বলো এবার? এবার বুঝছো কথাটা? এবার বুঝছো কিনা বলো, এবার আমরা বুঝছি কিনা বলি। হ্যাঁ, তাহলে এখন আশা করি বুঝছি। আমরা একটু পরে দেখব কি হয়, এখানে আয়ন সৃষ্টি হয়, আয়নটা একটু পরে দেখব, বাট আমি বলতেছি আয়ন সৃষ্টি হলো, কিন্তু ইলেকট্রনটা তো বের হয়ে ক্যালাসের বাইরে যাচ্ছে না, সে ক্যালাসের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, সো যতক্ষণ সে ক্যালাসের ভিতরে আছে ততক্ষণ কোনো সমস্যা নাই, ক্যালাস থেকে বের হয়ে গেলে তখন আমরা বলতে পারতেছি হ্যাঁ এখানে ইলেকট্রন কমে গেছে, হ্যাঁ এখানে ইলেকট্রন বেড়ে গেছে, কিন্তু সে তো ক্যালাসের ভিতরেই আছে, ওই কারণে তড়িৎ নিরপেক্ষ। একটু পরে আমি দেখবো ক্যালাস থেকে বের হয়ে গেলে তখন যাই এটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, একটা আসলে পজিটিভ হয়ে যায়, সেটা আমরা একটু পরে দেখবো, কিন্তু বর্তমানে সে তো বেরো হচ্ছে না, ঢুকতেছেও না, ওই কারণে ক্যালাসের ভিতরে যাই দৌড়াদৌড়ি করুক সেই নিরপেক্ষ, কারণ সে ক্যালাসের ভিতরে আছে। আমরা তো পুরা ক্যালাসটাকেই বলতেছি নিরপেক্ষ, পি টাইপ পুরা ক্যালাসটা নিরপেক্ষ, এন টাইপ পুরা ক্যালাসটা নিরপেক্ষ, কারণ ক্যালাসের বাইরে সে যাচ্ছে না, যাওয়ার সেই সুযোগটা আমরা দিচ্ছি না, যখন সুযোগ দিব তখন ঠিকই কিন্তু সেই সুযোগটা কাজে লাগাবে, সেটা আমরা একটু পরে পাবো, সামনে পাবো, ডায়োডের মধ্যে, বাট যখন এই সুযোগটা দিচ্ছি না তখন সে তড়িৎ নিরপেক্ষ। বুঝছো না এবার? যাক আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম। এবার আসো আমরা পি টাইপের চিত্র কিভাবে আঁকবো, এন টাইপের চিত্র কিভাবে আঁকবো, এটা আমরা অনেকে বইতে আসে মুখস্থ করে ফেলি, কিন্তু আসলে কেন এমন হয় সেটা আমরা অনেকে জানি না। তো আসো তোমাদেরকে পি টাইপের চিত্র আঁকা শিখাই আর এন টাইপের চিত্র আঁকা শিখাই। আমরা কি দেখে বুঝবো সেটা পি টাইপ, কি দেখে বুঝবো সেটা এন টাইপ। তাহলে দেখো আমরা এদিকে পি টাইপের প্রতীকী চিত্র আর এইদিকে আঁকবো হচ্ছে এন টাইপের প্রতীকী চিত্র। এই চিত্রটা একটু বুঝতে হবে, আমরা যে পি টাইপের প্রতীকী চিত্র আঁকতেছি, এন টাইপের প্রতীকী চিত্র আঁকতেছি, সেটা আমাদের বুঝতে হবে। ইকরামণি বলতেছে গুছাই কিভাবে লিখবো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো লিখলে হবে। এক কথায় হচ্ছে তোমরা এভাবে বলবা, আমাদের এভাবে দেখ গুছাই আমি বলতেছি, একটা সেমিকন্ডাক্টর ক্যালাস সে প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ, তার মধ্যে যখন আমি এন টাইপ অপদ্রব্য অথবা পি টাইপ অপদ্রব্য মিশ্রিত করি, সেই অপদ্রব্যটা নিজে কিন্তু তড়িৎ নিরপেক্ষ, যার কারণে ওই অপদ্রব্য মিশ্রিত করলেও তার মধ্যে প্রকৃতপক্ষে আমার কাছে মনে হয় অতিরিক্ত হোল আছে, অতিরিক্ত ইলেকট্রন আছে, কিন্তু এই হোল বা ইলেকট্রনগুলা ক্যালাসের বাইরে গমন করতে পারে না, যার কারণে যে সকল পি টাইপ বা এন টাইপ ম্যাটেরিয়ালগুলোকে আমরা যুক্ত করলাম তারা নিজে তড়িৎ নিরপেক্ষ এবং ক্যালাসটা নিজে তড়িৎ নিরপেক্ষ হওয়ার কারণে একটা পি টাইপ এবং এন টাইপ ক্যালাস প্রকৃতপক্ষে তড়িৎ নিরপেক্ষ। এটাই হচ্ছে গুছাই লিখে ফেলবো, শেষ।
এবার বুঝছি কি না? এবার আসো প্রতীকী চিত্র কিভাবে লিখব। ওকে, এবার আসি আমরা পি টাইপের চিত্র কিভাবে আঁকবো, এন টাইপের চিত্র কিভাবে আঁকবো সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, আসো আমরা পি টাইপ এবং এন টাইপের চিত্র আঁকতেছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো আমার একটা মনে করো জার্মেনিয়াম ক্যালাস আছে, একটা জার্মেনিয়াম ক্যালাস আছে। ওই ক্যালাসের মধ্যে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ওইটা কিন্তু পি টাইপ না এন টাইপ না, কেন? বিশুদ্ধ। তার মধ্যে যখন আমি ওই জার্মেনিয়াম ক্যালাসের ভিতর যখন আমরা মনে করি একটা অ্যালুমিনিয়াম যুক্ত করে দিলাম, যার শেষ কক্ষপথে কয়টা আছে? 3টা। যার শেষ কক্ষপথে 3টা আছে, ওই অ্যালুমিনিয়াম যখন যুক্ত করে দিলাম তখন দেখা গেল ভাইয়া এখানে 2টা ইলেকট্রন থাকলো, এখানে 2টা ইলেকট্রন থাকলো, এখানে 2টা ইলেকট্রন থাকলো, আর এখানে একটা ইলেকট্রন, একটা হোল থাকে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার যে অ্যালুমিনিয়ামটা, এই অ্যালুমিনিয়াম যুক্ত করার কারণেই তাকে আমরা বলতেছি পি টাইপ। এবার আসো, অ্যালুমিনিয়াম সে কি করে? একটা ইলেকট্রন গ্রহণ করে। এবার বলো অ্যালুমিনিয়াম যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, অ্যালুমিনিয়াম যেটা ছিল, অ্যালুমিনিয়াম ছিল এরকম ভাইয়া, তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন ছিল। এই মুহূর্তে অ্যালুমিনিয়ামটা আমার কেমন? নিউট্রাল। এখানে একটা হোল আছে, বর্তমানে আমার অ্যালুমিনিয়ামটা কেমন? নিউট্রাল। এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। এই যে আমার এটা যখন একটা ইলেকট্রন সে গ্রহণ করে এরকম হয়ে যায় না, এখানে এই যে 8টা পূরণ করে, এর মানে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করতেছে না। তাহলে এই অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে আগে ছিল তড়িৎ নিরপেক্ষ। অ্যালুমিনিয়াম তার শেষ কক্ষপথে 3টা থাকা অবস্থায় কি? তড়িৎ নিরপেক্ষ। এই 3টা থাকার পরে যা আসবে তা কি এক্সট্রা না? এর মানে এক্সট্রা ইলেকট্রন আসার কারণে সে এখন নেগেটিভ হয়ে যাবে না? ওই কারণে কেউ একজন ইলেকট্রন গ্রহণ করলে তাকে আমরা বলি সে হচ্ছে ক্যাটায়ন বা নেগেটিভ। এর মানে অ্যালুমিনিয়াম মাইনাস সৃষ্টি হবে না। জিনিসটা এরকম না? আগে বলো এটা বুঝছি কিনা? ভাই আমার অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ছিল। দেখো এটা কিন্তু তোমার কেমিস্ট্রি বইয়ের সেই আয়নিক বন্ধন না। আয়নিক বন্ধন থাকলে তখন দেখা যায় তো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়তেছে না, অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করতেছে। কারণ এখানে অ্যালুমিনিয়ামকে আমি সমযোজী বন্ধন গ্রহণ করতে বাধ্য করছি। যেহেতু অ্যালুমিনিয়াম আমাদের ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম নেগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। এই কথাটা আমরা বুঝছি কিনা? বুঝছি। ওই কারণে আমরা এটাকে লিখি হচ্ছে এভাবে, আমার একটা পি টাইপ। তাহলে আমার একটা পি টাইপকে আমরা এভাবে বক্স আকারে লিখি, ভাইয়া এটা হচ্ছে আমার পি টাইপ। তাহলে পি টাইপ মানে কি? এখানে আমি অনেকগুলো অ্যালুমিনিয়াম যুক্ত করব না। মনে করো আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অ্যালুমিনিয়াম মনে করে যুক্ত করলাম। এই 9টা অ্যালুমিনিয়াম একটা করে ইলেকট্রন গ্রহণ করে সবাই কি নেগেটিভ হয়ে যাবে না? জি ভাইয়া। এখন একটু খেয়াল করে দেখো এরকম। আচ্ছা তোমরা আমাকে এখন সবাই আমাকে বলবে ভাইয়া আপনি এখন তাকাইয়া দেখেন এই যে পি টাইপ সে তো এখন নেগেটিভ হয়ে গেছে, সে তো নিরপেক্ষ নাই। কে বলছে নিরপেক্ষ নাই? দেখো আসলে তো সে নিরপেক্ষ। সেটা বোঝানোর জন্য কি করব? এই যে নেগেটিভ, এই নেগেটিভের সাথে একটা করে হোল দিব। এই যে দেখো নেগেটিভের সাথে একটা করে হোল আছে। হোল 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 হোল। তাহলে আমরা বিষয়টা কি বুঝলাম? খেয়াল করো ভাইয়া, এরকম অ্যালুমিনিয়াম যেটা ছিল, এই যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে যখন 3টা ছিল, এই যে 1টা 2টা 3টা একটা হোল ছিল। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি না ভাইয়া? এই যে ভাইয়া আমার অ্যালুমিনিয়ামটা, এই অ্যালুমিনিয়াম তার 3টা ছিল,
সে একটা গ্রহণ করলো। তাহলে একটু খেয়াল করো, এটাকে আমরা বলতেছি অ্যালুমিনিয়াম নিরপেক্ষ, আর এটাকে আমরা বলতেছি অ্যালুমিনিয়াম নেগেটিভ। এটাকে আমরা এই মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করতেছি। এখন এই মাইনাস চিহ্নর সাথে একটা যদি হোল দিয়ে দিই, মাইনাস চিহ্ন মানে হচ্ছে নেগেটিভ, তার সাথে একটা হোল দিয়ে দিলে তাইলে তো এটা নিরপেক্ষ হয়ে গেল। এর মানে অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য এই প্রতীকটা ব্যবহার করা হয়, এই প্রতীকটা ব্যবহার করা হয়। তাহলে এই হোলটা যখন চলে যাবে, হোল কেমনে যাবে? বাইরে থেকে একটা ইলেকট্রন আসলে, বাইরে থেকে একটা ইলেকট্রন এসে যখন হোলটা চলে যাবে তখন ও দেখতে এরকম হয়ে যাবে। ওই কারণে চিত্রটা আমরা এভাবে আঁকি। আবারও বলতেছি, এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা কীভাবে চিত্রটা আঁকবো। দেখো, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তিনটা ছিল, একটা হোল ছিল। হোলটা ইলেকট্রন দ্বারা ভরাট হয়ে গেলে সে কিন্তু নেগেটিভ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার অ্যালুমিনিয়ামটা কিন্তু নেগেটিভ না, তার সাথে একটা হোলও আছে। তাহলে এখন আমাদের প্রতি কীভাবে, এভাবে না এঁকে আমরা তাকে এভাবে আঁকবো। কীভাবে? এ নেগেটিভ অ্যালুমিনিয়াম, তার সাথে একটা হোল, এর মানে সে নিউট্রাল। যখন এখানে একটা বাইরে থেকে ইলেকট্রন আসবে, বাইরে থেকে একটা ইলেকট্রন যখন এখানে আসবে, এই যে আসলো, এই হোলটা কি করবে? পূর্ণ করে দিবে। এই হোলটা পূর্ণ করে দিলে সে এরকম হয়ে গেল, আর যখনই হোলটা পূর্ণ করে দিল সে নেগেটিভ হয়ে গেল। এই কথাটা আমরা বুঝছি কিনা বলো? এই কথাটা বুঝছি কিনা বলো? হ্যাঁ, যে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করলে তো সে নেগেটিভ হয়ে যাবে। কারণ কি, আমার বিশুদ্ধ অ্যালুমিনিয়াম যখন ছিল, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে যখন তিনটা ছিল, সে তখন কিন্তু তড়িৎ নিরপেক্ষ। এই ইলেকট্রনটা সে বাইরে থেকে গ্রহণ করছে। বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করলে তাকে আমরা বলি অ্যানায়ন। কেন? মনে করো আমি হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, আমার শেষ কক্ষপথে তিনটা আছে। এখন আমার শেষ কক্ষপথে যখন তিনটা আছে তখন আমি তড়িৎ নিরপেক্ষ। এখন আমার বর্তমানে আমি তড়িৎ নিরপেক্ষ, যখন আমি একটা ইলেকট্রনকে গ্রহণ করে ফেললাম, এর মানে কি ইলেকট্রন কি নেগেটিভ না? এর মানে আমার মধ্যে নেগেটিভিটি বেড়ে গেল না? ওই কারণে বাইরে থেকে ইলেকট্রন কেউ গ্রহণ করলে তাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। আর আমি বর্তমানে তড়িৎ নিরপেক্ষ। এখন আমি যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দিই, তাহলে কি আমার মধ্যে নেগেটিভিটি কমে গেল না? নেগেটিভিটি কমে গেল মানে পজিটিভিটি বেড়ে গেল না? ওই কারণে একটা ইলেকট্রন ছেড়ে দিলে তাকে আমরা বলি ক্যাটায়ন। ইলেকট্রন ছেড়ে দেওয়া কে ছাড়তেছে? যে নিরপেক্ষ সে ছাড়তেছে। নিরপেক্ষ কেউ ইলেকট্রন গ্রহণ করতেছে মানে নেগেটিভিটি বাড়তেছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে মানে নেগেটিভিটি কমতেছে। নেগেটিভিটি কমা মানে হচ্ছে পজিটিভিটি বাড়া। ওই কারণে ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলি ক্যাটায়ন, ইলেকট্রন বর্জন করলে তাকে বলি অ্যানায়ন। বুঝছে কিনা বলো? এই রিয়েলি নেগেটিভ না কে বলছে? তুমি কেমিস্ট্রিতে যে অ্যালুমিনিয়াম পড়ছিলে সে অ্যালুমিনিয়াম আয়নিক বন্ধনে আবদ্ধ হয়েছিল, এখানে এই অ্যালুমিনিয়াম সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা শুধুমাত্র সেমিকন্ডাক্টরের এই ইউজ হয়েছে ওই জন্য হচ্ছে, অন্য ক্ষেত্রে না। অন্য ক্ষেত্রে সে তার শেষ কক্ষপথে তিনটে ইলেকট্রন ডাইরেক্ট দান করে দেয়। দান করে দেওয়া মানে কি, একটা ইলেকট্রন দান করলে অ্যালুমিনিয়াম প্লাস, দুইটা দান করলে অ্যালুমিনিয়াম 2 প্লাস, তিনটা দান করলে অ্যালুমিনিয়াম 3 প্লাস। অ্যালুমিনিয়াম তার শেষ কক্ষপথে তিনটাকে দান করে দে বিদায়। কেমিস্ট্রিতে তোমরা পড়ছিলে অ্যালুমিনিয়াম 3 প্লাস, কিন্তু এখানে তো সে দান করে না, উল্টা গ্রহণ করে। ওই কারণে সে নেগেটিভ হয়ে গেছে, মানে অ্যানায়ন। এই যে দেখো, তাহলে আমরা কি করলাম, কোথাও যদি এই চিত্রটা দেখো তুমি বুঝবা এটা হচ্ছে পি টাইপ। কোথাও যদি এই চিত্রটা দেখো তুমি বুঝে নিবা এটা হচ্ছে পি টাইপ। অর্থাৎ সে এই মুডে আছে। আমরা এটাকে প্রকাশ করার জন্য এভাবে প্রকাশ করতেছি যে এটা যদি বরাট হয়ে যায় তখন এরকম থাকতো, পাশে একটা হোল আছে, এ হোল আছে, হোলটাকে বরাট করে দিলে সে এরকম হয়ে যায়। আবার এখান থেকে ইলেকট্রনকে সরাইয়া আবার একটা হোল বানাইলে এরকম হয়ে যায়। আমাদের সুবিধার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করি। তাহলে এটা হচ্ছে সেই অ্যালুমিনিয়ামটা যেটা নেগেটিভ হয়ে গেল, আর এটা হচ্ছে সেই হোলটা যেটা বরাট হইলে যাইয়ে সে নেগেটিভ হবে। এই হোলটা বরাট হইলে তারপর যাইয়ে সে নেগেটিভ হবে, সেটাই আমরা মিন করতেছি। এই অ্যালুমিনিয়াম নেগেটিভ হয় না যখন সে আয়নিক বন্ধনে আবদ্ধ হয়েছিল কেমিস্ট্রিতে।
কারণ সেখানে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন সে দান করছিল, বাট এখানে তো দান করতেছে না। দেখো তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করে নাও। কোনো একটা মৌল এমন না যে অ্যালুমিনিয়ামকে ধনাত্মকই হইতে হবে, এরকম কোনো কেমিস্ট্রিতে নিয়ম নাই। নিয়ম হচ্ছে অ্যালুমিনিয়ামকে আমি তখনই ধনাত্মক বলতে পারবো যখন সে ইলেকট্রন ছেড়ে দিবে। কিন্তু সাধারণত অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দেয় কেন? তার শেষ কক্ষপথে 3টা আছে। কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসে যখন যুক্ত করছি তখন সেই ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য হয়েছে। আর ইলেকট্রন গ্রহণ করলে স্বভাবতই তাকে আমরা কি বলবো? অবশ্যই তাকে আমরা অ্যানায়ন বলবো। সেই জিনিসটাই আমরা বলতেছি। অর্থাৎ এখানে আমরা তাকে বাধ্য করছি এটা করতে, সিচুয়েশন সাপেক্ষে সে গ্রহণ করতে বাধ্য হয়েছে। আর গ্রহণ মানে হচ্ছে ক্যাটায়ন, সরি অ্যানায়ন, নেগেটিভ। এই যে দেখো, আমরা এটা দ্বারা বুঝাচ্ছি কি, অ্যালুমিনিয়ামের পাশে একটা হোল থাকলে, মানে অ্যালুমিনিয়ামের সাথে একটা হোল থাকলে সে এরকম থাকে, এটা মানে নিউট্রাল বোঝাচ্ছে। এইভাবে আঁকতেছি এই কারণে, এই হোলটা যদি কোনো কারণে বাদ পড়ে যায়, এই যে দেখো এটা দ্বারা মিন করা হচ্ছে নিরপেক্ষ। হোলটা যদি কোনো কারণে ভরাট হয়ে যায়, এই হোল ভরাট হয়ে গেল মানে শেষ, তখন এরকম হয়ে গেল নেগেটিভ। মানে আমার বোঝানোর সুবিধার্থে আমরা জিনিসগুলোকে এভাবে প্রকাশ করি। আর যখন হোল থাকবে তখন এরকম, এই জিনিসটাকে আমরা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। আবার যখন হোলটা চলে গেল, ইলেকট্রন দ্বারা ভরাট হয়ে গেল, সাথে সাথে সে এরকম হয়ে গেল, মানে নেগেটিভ। তাহলে এই অংশটাকে তুমি বলবা নিরপেক্ষ। এটা হচ্ছে নিরপেক্ষ, এটাও নিরপেক্ষ, এটাও নিরপেক্ষ, এটা সবগুলো নিরপেক্ষ। যখন এখান থেকে হোলটা ভরাট হয়ে যাবে তখন যাইয়া সে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কিন্তু হোলটা ভরাট হওয়ার আগ পর্যন্ত সে নেগেটিভ হচ্ছে না। ওই কারণে বলতেছি পি টাইপ সে কি? তড়িৎ নিরপেক্ষ। দেখো এই যে তড়িৎ নিরপেক্ষ, বলো ক্লিয়ার হয়েছে কিনা? সাকিব হোসেন জিহান, নর্মালি অ্যালুমিনিয়াম 3+ হয় আয়নিকের ক্ষেত্রে, আর এখানে জাস্ট গ্রহণ করার কারণে নেগেটিভ হয়েছে, এটাই তো? জি ভাই এটাই, আর কিছু না, আর কিছু না। এই শুনো, শাহরিয়ার হোসেন অফি ভাইয়া, আপনি যে বলছিলেন পি টাইপ দিলে তড়িৎ পরিবহন করবে, তড়িৎ পরিবহন করতে না কে করছে? না কে করছে? কেউ তো না করে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রনগুলো ভেঙে এগুলা আমাদের এখানে বিচরণ করতেছে। মানে এক কথায় এখানে মুক্ত ইলেকট্রন থাকলে সেই মুক্ত ইলেকট্রনগুলো বিচরণ করবে, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা নাই। সে যখন এখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে যখন বের হয়ে যাবে, এখান থেকে এই পি টাইপের যে রিজিয়ন থেকে বের হয়ে গেলে তখন যাইয়ে সে অ্যানায়ন বা ক্যাটায়ন হবে। কিন্তু এখানে যখন থাকতেছে, এখানে কোনো কিছু সংযোজন বা বিয়োজন তো হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে না তখন পর্যন্ত এদেরকে পজিটিভ নেগেটিভ বলতে পারবা না, ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষ। একটু পরে দেখব, আমরা যখন ডায়োড বানাচ্ছি তখন এখানে বাইরে থেকে ইলেকট্রন চলে আসে, এদেরকে নিষ্ক্রিয় করে এটা নেগেটিভ হয়ে যায়। একটু পরেই দেখব এটা। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? আমাদের এতটুকু ক্লিয়ার কিনা একটু বলি প্লিজ, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু অংশ ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা কনফার্ম করো যে আমরা কেন এটাকে এভাবে আঁকলাম। ওকে, এবার আসো তাহলে, তো পরেরটা এমনিতেই বুঝে যাবা। এন টাইপ, এন টাইপটাকে কিভাবে আঁকবো? দেখো এন টাইপের ক্ষেত্রে ভাইয়া এখানে অ্যালুমিনিয়াম না আসা, এখানে আর্সেনিক আসলো, তখন ভাইয়া আমার একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, এই যে একটা এক্সট্রা, এই এক্সট্রা ইলেকট্রনটা আর্সেনিক কি করে দে? দান করে দে। আর্সেনিকের শেষ কক্ষপথে 5টা ছিল, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা যখন ছিল তখন সে তড়িৎ নিরপেক্ষ। এই আর্সেনিক থেকে
এই 5টা ইলেকট্রনের মধ্যে 4টা তার মধ্যে থেকে যায়, একটা ইলেকট্রন বের হয়ে চলে গেছে না? এই একটা ইলেকট্রন বের হয়ে চলে যাওয়ার কারণে আর্সেনিকের নেগেটিভিটি কমে গেছে, এর মানে পজিটিভিটি বেড়ে গেছে। বর্তমানে এটাকে আমরা বলতেছি আর্সেনিক আয়ন, আর্সেনিক প্লাস। তাহলে এটা আমার কেমন, এই যে ধনাত্মক ধর্মী, এটা কেমন ধনাত্মক ধর্মী। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করি। আর এটা মানে কি ভাইয়া, ধনাত্মক ধর্মী যেটা, তার সাথে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে কি হলো, ধনাত্মক ধর্মী মানে 4টা আছে, আর একটা ইলেকট্রন যদি থাকে এটা হচ্ছে নিরপেক্ষ। এটা দ্বারা মিন করে হচ্ছে নিরপেক্ষ। যখন এই ইলেকট্রনটা বের হয়ে চলে যায় তখন সে এরকম হয়ে যায়। তাহলে এটা মানে হচ্ছে নিরপেক্ষ আর্সেনিক, তার 5টা আছে। আর যখন ওই এক্সট্রা ইলেকট্রনটা বের হয়ে চলে যায় আর্সেনিকটা পজিটিভ হয়ে যায়। ওই কারণে আমরা যখন আঁকি এন টাইপ, মনে করো এখানে আর্সেনিক আছে হচ্ছে, মনে করো কয়টা, এখানে আর্সেনিক আছে মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9, এরা কিন্তু পজিটিভ। এটা কি পজিটিভ। কিন্তু বিশুদ্ধ এন টাইপ তো সে কি নিরপেক্ষ, এর মানে তার সাথে প্রত্যেকের সাথে একটা করে কি আছে, ইলেকট্রন আছে। প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন আছে, প্রত্যেকের সাথে একটা করে ইলেকট্রন আছে। তাহলে বর্তমানে সে তড়িৎ নিরপেক্ষ। এটা কি আমরা বলতেছি ভাইয়া, দিস ইজ আওয়ার এন টাইপ। তাহলে পি টাইপটা দেখতে এরকম, মানে আমরা এই প্রতীকী চিত্রের মাধ্যমে পি টাইপ মিন করি, এই প্রতীকী চিত্রের মাধ্যমে এন টাইপ মিন করি। হঠাৎ করে যদি একটা হোল সে ভরাট হয়ে যায় তখন সেটা নেগেটিভ হয়ে যায়, হঠাৎ করে একটা ইলেকট্রন যদি চলে যায় সে পজিটিভ হয়ে যায়। এটা বোঝানোর জন্যই আমরা চিত্রটাকে এভাবে আঁকছি। সো এখন থেকে তুমি যত জায়গায় পি টাইপ দেখবা তাকে এভাবে আঁকবা, যত জায়গায় এন টাইপ দেখবা তাকে তুমি এভাবে আঁকবা। তাহলে এই চিত্রটা দেখলেই তুমি বুঝে নেবা দিস ইজ পি টাইপ, এই চিত্রটা দেখলে তুমি বুঝে নিবা দিস ইজ এন টাইপ। আর আমাদের বৃত্ত ভরাট করে দেওয়া মানে হচ্ছে ইলেকট্রন, আর আমাদের ফাঁকা করে দেওয়া মানে হচ্ছে হোল। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি না? এখন যা বললাম এটাকে কেন এভাবে প্রকাশ করা হয়, এটাকে কেন এভাবে প্রকাশ করা হয় কোনো বইতে পাবা না, কোনো বইতে পাবা না। তোমার বইতে এটা দেওয়া নাই, সরাসরি ডায়োডের মধ্যে এই চিত্র আঁকি দিছে, কিন্তু তখন মাথায় হাত, কেন এটা আঁকলো, কেন এইভাবে আঁকলো? তো আমরা সেই জিনিসটা ব্যাখ্যা করলাম, কারণ জিনিসগুলো আমাদের গোড়া থেকে বেসিকটা ক্লিয়ার করে জানতে হয়। এখন আমাদের বেসিক ক্লিয়ার, এখন আমরা ডায়োড পড়বো একেবারে সোজা ফকপকা। তাহলে এটা দ্বারা আমরা বুঝতেছি একটা যখন হোল থাকে তখন সে নিউট্রাল, সেই হোলটা দেখো। তাহলে আমরা বুঝতেছি কি, এই দেখো আমরা যেটা মিন বুঝতেছি, যেটা ফি টাইপের মধ্যে একটা যখন হোল থাকে দিস ইজ কল নিউট্রাল। সেই হোলটা যখন ভরাট হয়ে যায় কি দ্বারা, ইলেকট্রন দ্বারা। এর মানে হোল একটা ইলেকট্রন গ্রহণ করে, হোল যখন একটা ইলেকট্রন গ্রহণ করে হোলটা তো আর হোল থাকে না, থাকে না, তখন সে কীরকম হয়ে যায়, এই যে এরকম হয়ে যায়। তাহলে হোলটা ভরাট হয়ে গেল, সে এরকম হয়ে গেল। অর্থাৎ একটা হোল ইলেকট্রন দ্বারা ভরাট হওয়ার কারণে সে নেগেটিভ হলো, এটা বোঝানোর জন্য আমরা এটাকে এভাবে আঁকি। আর এটা দ্বারা মিন করে ভাইয়া, এই যে একটা ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। এটা দ্বারা আমরা মিন করি যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দান করে দেয়, তখন ইলেকট্রনটা থাকে না। ইলেকট্রনটা থাকে না মানে হচ্ছে সে দেখতে এরকম হবে, এটা হচ্ছে আমাদের পজিটিভ। ওই কারণে আমরা চিত্রটাকে এভাবে আঁকি। অর্থাৎ এক কথায় এখানে কি না থাকলে সে
আমাদের এক কথা ইলেকট্রনটা ছেড়ে দিলে পজিটিভ না, এই জন্য পাশে একটা ইলেকট্রন রাখছি। যখন ছেড়ে দিল তখন পজিটিভ, যখন সারে নাই তখন পাশে আছে, আর পাশে আছে মানে হচ্ছে সে কিন্তু নিউট্রাল। হোল যখন বরাট হয়ে গেল তখন নেগেটিভ, যখন বরাট হয়নি তখন পাশে আছে, সাথে যখন হোল আছে তখন সেটাকে আমরা নিউট্রাল বলবো। কথা এটাই, একেবারে বেসিক কথা, একেবারে বেসিক কথা। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলো। কেন আমরা পি টাইপকে এভাবে আঁকতেছি, কেন এন টাইপকে এভাবে আঁকতেছি, এই কথাটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো। একেবারে সোজা কনসেপ্ট। আমি আবার বলতেছি সুন্দর করে দেখো, আমরা আঁকতেছি একটাই কারণে। আমার কথা হচ্ছে আমার একটা অ্যালুমিনিয়াম আছে, তার মধ্যে এক্সট্রা একটা হোল আছে। এই হোলটা যখন থাকে তখন সে নিউট্রাল। এই হোলটাকে ইলেকট্রন দ্বারা ভরাট করছি, মানে হোল নাই। হোল না থাকলে সে এরকম হবে না। তাহলে হোল না থাকলে যদি এরকম হয়, হোল থাকলে সে এরকম হবে, মানে হোল আছে। এটা দ্বারা আমরা বুঝাচ্ছি পাশে হোল আছে, আর হোল থাকা অবস্থায় অ্যালুমিনিয়ামটা কি নিউট্রাল। যখন হোলটা নাই, এই যে হোলটা মুছে দিলাম, তখন নেগেটিভ হয়ে গেছে। ওই কারণে আমরা চিত্রটাকে এভাবে আঁকতেছি, যাতে করে হোলটা না থাকলেই এটা নেগেটিভ মিন করে। আর আমরা এই পুরো জিনিসটাকে নিউট্রাল বলি, আমরা আমাদের ভাষায় এটাকে নিউট্রাল বলি। মানে হচ্ছে এটা দ্বারা মিন করতেছি হোল আছে, আর হোল থাকা মানে কি নিউট্রাল, আর হোলটাকে মুছে দিলাম নেগেটিভ। এটা থাকা মানে নিউট্রাল, এর মানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে। এই এক্সট্রা ইলেকট্রনটাকে মুছে দিলাম, এটা এরকম হয়ে গেছে। কারণ আমরা জানি ইলেকট্রনটা চলে গেলে এটা ধনাত্মক হয়। এই চলে যাওয়ার পরে যদি এরকম হয়, চলে যাওয়ার আগে নিশ্চয়ই এরকম ছিল। হ্যাঁ, এটাই অর্থাৎ ইলেকট্রনটাকে মুছে দিলেই যাতে পজিটিভ হয়, ওই কারণে চিত্রটা আমরা এভাবে আঁকতেছি। এটা হচ্ছে বেসিক কথাটা। বলো আমরা এতটুকু বুঝছি কি না, এতটুকু আমরা বুঝছি কিনা কনফার্ম করো। আমরা এতটুকু বুঝছি কিনা কনফার্ম করি, এতটুকু আমরা বুঝছি কিনা কনফার্ম করি। যাক আলহামদুলিল্লাহ, এটা বোঝানো ছিল সবচেয়ে বড় টাফ কাজ, মানে আমাদের এটার মধ্যে। আর এরপরে বাকি জিনিসগুলো একেবারে ইজি, মানে এখন চিত্রটা পাশাপাশি আঁকলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, তাহলে আমাদের যা দেখতেছি সেক্ষেত্রে হচ্ছে অনেকে ক্লাসগুলো হ্যাঁ ছুটি দিয়ে দেবো। এখন 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 আমাদের আর পড়াবো না, আমরা আজকে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আজকে পড়াবো না। মেইন যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইছি সেটা ক্লিয়ার। এরপরের জিনিসগুলো একবারে ইজি, যদি আমার এটা আসলে আমরা বুঝি। যদি এটা বুঝি পরেগুলো ইজি, যদি এটা নাহি বুঝি পরেগুলো আমাদের কাজ হবে না। যাক, অনেকে বলতেছে ক্লাস ডিলিট না করার জন্য। আসলে দেখো, পাবলিকে ক্লাসগুলো দিতে গেলে আমাদের এখানে যেটা আমাদের ডিমান্ড থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। এখন পাবলিকে ক্লাসগুলো দিচ্ছি, এটা অ্যাক্টিভিটি দরকার। যখন অ্যাক্টিভিটি থাকবে, এখানে অ্যাক্টিভিটি হচ্ছে আমার ডিমান্ড। আর আমি পেইড গ্রুপে যখন ক্লাস নিচ্ছি সেখানে মানিটাই হচ্ছে আমার ডিমান্ড, স্বাভাবিক হিসাব নিকাশ। তো যেহেতু পাবলিকে দিচ্ছি, সেক্ষেত্রে অ্যাক্টিভিটি না থাকলে মানে আমি ডিমান্ডটা পাচ্ছি না। আমার ডিমান্ড ফুলফিল না হলে আমি কেন কন্টিনিউ করব। এখন যেমন এখানে আমার পেইড ক্লাসের স্টুডেন্টও আছে, আবার বাইরের অনেকেই এক্সট্রা সেবা নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে আমি এই সেবাটা দিচ্ছি একটাই কারণে, যাতে করে অ্যাক্টিভিটিটা একটু বাড়ে, অনেকে উপকৃত হয়, অনেকের কাছে পৌঁছাইতে পারে। কিন্তু সেটা যখন হচ্ছে না, তখন আমাকে দেখা যাবে কী করতে হবে। হ্যাঁ, আমি ক্লাসটা এতটুকুর মধ্যেই আমি বলছিলাম এই পুরোটা অধ্যায় কভার করে দিব, কখন যদি অ্যাক্টিভিটি কন্টিনিউয়াসলি বাড়ে। তো অ্যাক্টিভিটি যদি না বাড়ে, দেখা যাবে এখানে স্টপ করে আমার পেইড ক্লাসের স্টুডেন্টরা টাকা দিয়ে পড়তেছে, তাহলে তাদেরও তো কথা, তো ভাই আপনি কেন ফ্রিতে দিচ্ছেন, তাহলে আমাদের আমরা তো আপনার কাছে এমনি পড়তেছি, তো আমি ওই গ্রুপেই ক্লাসটা নিই, তাহলে বাকিরা না পাক। এখানে পাওয়ার জন্য, এখানে দেওয়ার কারণ তো একটাই, যে অ্যাক্টিভিটিটা বাড়ে। কিন্তু তোমাদের অনেকেই দেখা যায় রেকর্ডেড রাখলে তাদের মানে যে রেকর্ডেড আছে দেখবো আর কি, যখন ইচ্ছা তখন দেখবো। এখন আমার কথা হচ্ছে, অনেকে বললে ভাই আমার তো নেট প্রবলেম। হ্যাঁ, নেট প্রবলেম এটা আমিও জানি, সবার তো নেট প্রবলেম না, সবার নেট প্রবলেম না। নেট প্রবলেম কয়জনের থাকে? তখন বাকিরা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে যাদের নেট প্রবলেম তারাও তো সুবিধাটা পাচ্ছে। এখন যার কারণে ওদের ক্লাসটা ডিলিট করে দিতে হয়। তো ক্লাসটা ডিলিট করে দিলে তখন দেখা যাবে পরের দিন ঠিকই আবার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, কারণ তারা জানে যে ক্লাস ডিলিট হবে। তো ওই জন্য কন্টিনিউয়াসলি ডিলিট করতে হবে। এখন
এখন তোমরাই বলো আজকেরটা ডিলিট করব কি করব না। আর আমি তো ইচ্ছে করে ডিলিট করতেছি না, আমি পাবলিক দিয়ে ইচ্ছে, আমি চাচ্ছি ডিলিট না হোক, যাতে সবাই দেখতে পারে, পরে হলো যাদের প্রবলেম কেউ রিভাইজও দিতে পারে। কিন্তু কথা হচ্ছে তার জন্য যে ডিমান্ডটা সেটা তো ফুলফিল হচ্ছে না। আর সেটা ফুলফিল করার জন্য অ্যাকচুয়ালি তোমাদের যেটা লাগবে, তোমাদের থেকে আন্তরিকতাটা লাগবে। আচ্ছা, অনেকেই করতে না করতেছে, অনেকে বলতেছে আবার করার জন্য। তো তাহলে আমি একটা সলিউশন দিই। আমার সলিউশনটা হচ্ছে আগামী ক্লাস যেটা নিব সেটা কিন্তু সম্পূর্ণটাই আজকের উপর ডিপেন্ডেন্ট। মানে আজকের ক্লাস যারা বুঝবে না তারা আগামী ক্লাস ভুলেও বুঝবে না। তো এখন হচ্ছে আজকেরটা অনেকে যেহেতু বলতেছে আমরা রাখলাম, বাট আগামী ক্লাস অবশ্যই ডিলেট হবে। অ্যান্ড অ্যাক্টিভিটি কম হলে এরপর থেকে সবগুলো ক্লাস আমার ফ্রেড স্টুডেন্টরা পাবে, শুধু পাবলিক গ্রুপে আর হবে না। এটা হচ্ছে কনফার্ম ডিসিশন, লাস্ট ডিসিশন। কারণ এখানে দেওয়ার যে আমার কারণটা, সেই কারণটা ফুলফিল হচ্ছে না, অ্যাক্টিভিটি বাড়তেছে না, তখন হচ্ছে এর থেকে বেটার আমরা যাদের দরকার তারাই পাক। ওকে, তাহলে আজকে রাখলাম। আজকেটা ডিলেট হচ্ছে না, কিন্তু আগামী ক্লাসে যদি ডিলেট হয় এরপরে ওদের আর কোনো ক্লাস পাবলিকে আসবে না। আর ডিলিট কখনো, আর যদি ডিলিট না হয় এর মানে অ্যাক্টিভিটি যদি ভালো থাকে তাহলে পুরো অধ্যায়টা চলবে। আর যদি ডিলিট হয়েই যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরপরে থেকে আর কোনো ক্লাস এই অধ্যায়ের দেওয়া হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই অধ্যায়ের সাথে রিলেটেড কয়েকটা জিনিস আছে, যেমন সংখ্যা পদ্ধতির যে কতটুকু অংশ আছে আমি একটু বলে রাখি। এই সেমিকন্ডাক্টরের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ওই ডিজিটাল ডিভাইস মানে হচ্ছে আমার এই যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি এবং লজিক গেটগুলা। তো এই সংখ্যা পদ্ধতি বলতে এখানে সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্যন্ত আছে। আইসিটিতে যেরকম 1-এর পরিপূরক 2-এর পরিপূরক আছে, ওগুলো আবার এখানে নাই। এখানে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো ফিজিক্সে আছে। তো ওই কারণে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আমার আইসিটিতে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসগুলো আমি এখানে দিচ্ছি আস্তে আস্তে। ওগুলো তোমরা এটা করে নিলে জাস্ট যতটুকু এই অধ্যায়ে আছে ঠিক ততটুকু দেওয়া হবে, এর বাইরেগুলো না। আর হচ্ছে লজিক গেটটা আমি অলরেডি ক্লাস শুরু করছি যে ওইটা যতটুকু আমাদের এই অধ্যায়ে আছে ততটুকু পাবলিকে ক্লাস হবে। কেন? এই অধ্যায়ের অংশ হিসাবে, যদি এটা আইসিটির টপিক্স সাথে এখানকার টপিক্স, আর বাকিটা হচ্ছে জায়গা মতোই থাকবে, ওইটা আর পাবলিকে হবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাদের জন্য একটা সুবর্ণ সবচেয়ে ভালো কথা, আমাদের গ্রুপে যখন 20K মেম্বার হবে, যত তাড়াতাড়ি হবে তত ভালো। 20K মেম্বার হলে স্থিতিবিদ্যা আসবে, দ্য মাইটি স্থিতিবিদ্যা, মাই ফেভারিট কনসেপ্ট, এবং সবার জন্য আমাদের খুবই জঘন্য একটা কনসেপ্ট। মানে অনেকের জন্য এটা হচ্ছে যথেষ্ট অস্বস্তিকর, কিন্তু এটা আমার জন্য হচ্ছে যথেষ্ট মজাকর। ইনশাল্লাহ দেখা হবে স্থিতিবিদ্যাতে। আর আমরা মেকানিক্যালে পড়ি, তো আমাদের আজীবনটাই চলে মেকানিক্সের উপর। সো ওই মেকানিক্সটাই হচ্ছে আমাদের মোর দেন ফেভারিট টপিক্স। তো সেই স্থিতিবিদ্যা আসবে 20K উপলক্ষে। আর 20K বানানোর জন্য কি করতে হবে সেটা তোমরা খুব ভালো করে জানো। তোমরা বেশি বেশি ইনভাইট করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমাদের ক্লাসের কোয়ালিটিগুলো তো আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে ফেলে দেওয়ার মতো না। আর 20K যদি পারো, স্থিতিবিদ্যার বস লেভেলের ক্লাস হবে ইনশাল্লাহ। আর অনলাইনে অনেক জায়গায় তো ক্লাস হয়, ইনশাল্লাহ দেখা যাবে স্থিতিবিদ্যার ক্লাস অনলাইনে অন্য জায়গায় কেমন হয় আর আমাদের এই ব্লাসটা কেমন হয়। আশা করি অন্যতম সেরা লেভেলের আসবে সেই কনসেপ্টটা। আর
অবশ্যই অবশ্যই আমাদের ক্লাস মানেই হচ্ছে মডুলাসের ক্লাস মানে হচ্ছে ক্লাস উইথ ফুল ডেডিকেশনস, এবং সেই ডেডিকেশন যখন দিব তখন বুঝবা আসলে জিনিসটা কি। আর আমরা পড়ানোর সময় তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আনাসে কানাসে সব কিছু পড়াই, যার কারণে এমসিকিউতে কোনো প্রবলেম হবে না, সিকিউতে প্রবলেম হবে না, অ্যাডমিশনের প্রবলেম হবে না, কোনো জায়গায় প্রবলেম হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা ভিতরে বাইরে সব কিছু নাড়াচাড়া করেই ক্লাসগুলো নিতে চাই। তো দেখা যাবে আজকের পর থেকে কে কতটুকু অ্যাক্টিভ, তোমরা যতটুকু অ্যাক্টিভ সেই অ্যাক্টিভিটি অনুযায়ী আমরা ডিসিশন নিব। এবং তাহলে কথা রইল দুইটা জিনিস, আগামী ক্লাসে 200+ না থাকলে ক্লাস ডিলিট, এবং এই অধ্যায় আর পাবলিকে ক্লাস হবে না। যতদিন পর্যন্ত অ্যাক্টিভিটি থাকবে ঠিক ততদিন হবে, এরপর আর হবে না। আর যদি ফুল টাইম অ্যাক্টিভিটি থাকে পুরো অধ্যায়টা শেষ হবে। 2 নম্বর কথা হচ্ছে আইসিটির যে অংশগুলো এই অধ্যায়ে আছে সেগুলো আমি অলরেডি আপলোড দিচ্ছি গ্রুপে, তোমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছ, অলরেডি আজকে একটা ক্লাস আপলোড দিছি। অ্যান্ড থার্ড কথা হচ্ছে 20K হইলেই যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তোমরা স্থিতিবিদ্যা পাবে, আর স্থিতিবিদ্যা কারে বলে সেটা ক্লাস করার পরে বুঝবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলে দিই, স্থিতিবিদ্যার ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা ম্যাথ মুখস্থ করে, আমি ম্যাথ মুখস্থ করাই না, ম্যাথ তোমার মাথায় ধরাই। কিভাবে ম্যাথ মাথায় ধরাইতে হয় সেই জিনিসটা জানিতে হয়, তার জন্য 20K মেম্বার না পূরণ করিলেই নয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।